কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। বেশ কিছুদিন আগে মেটিয়া বুরুজের একটি কেস আপনারা কিউরিও ফাইটার এই ঘোষলি কল রেকর্ডিংয়ে শুনেছিলেন, যেখানে ইমন বলে একটি মেয়ের সাথে পিশাচ সহবাস করত এবং সেই ক্ষেত্রেই সেই রেকর্ডিং করতে গিয়েই তার রক্তবমি শুরু হয়ে যায়। তার জন্য আমরা পুরো রেকর্ডিংটা কমপ্লিট করতে পারিনি। সেই রেকর্ডিংটাই আজকে এতদিন পর আমরা করার সুযোগ পেয়েছি। ইভেন এখন হয়তো 3টে বা 3টের একটু পরে এই ভিডিওটা আপনারা কিউরিও ফাইটে শুনতে পাবেন, কিন্তু আমরা এই রেকর্ডিংটা দিনের বেলা করতে বাধ্য হয়েছি, কারণ রাতের বেলা করা একদমই পসিবল হয়নি। আপনারা কি কখনো এরকম শুনেছেন যে ঠাকুর ঘরেও পিশাচ বসবাস করতে পারে? একটা পবিত্র স্থানে এরকমটা কিভাবে ঘটে সেটা আপনারা জানলে শিহরে উঠবেন। এই ঘটনাটা আপনারা পুরোটা শুনবেন এবং এই ঘটনাটা ইটসেলফ আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন, কিন্তু তাতেও যদি আপনাদের কৌতূহল না মেটে তাহলে আপনারা এই ঘটনাটার প্রথম যে পর্ব রয়েছে সেটাও শুনে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ঘটনার প্রথম যে পোর্শনটা রয়েছে সেটার লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু এটা পুরোটা শুনে তারপরে সেখানে আপনারা যদি প্রসিড করেন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং হ্যাঁ, আজকের ভিডিওর শেষেও কিন্তু আমি টপ কমেন্টস পড়ে শোনাবো। তো যারা যারা এখনও কিউরিও ফাইটার এই ঘোষলি কল রেকর্ডিংগুলো শোনার পরেও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমরা 1,40,000 সদস্যের একটি পরিবার। কিউরিও ফাইট 1,40,000 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে অসাধারণ একটা পডকাস্ট এসেছে, আড্ডা এসেছে। আমরা তো এই সকল প্যারানর্মাল জিনিসপত্রগুলো শুনেই থাকি, কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে কোনো মা নিজের হাতে নিজের মেয়েকে খুন করে, নিজের ছেলেকে খুন করে একটা সুটকেসে ভরে নিয়ে চলে গেছিলেন? এরকম অসাধারণ ক্রাইম রিলেটেড কিছু বাস্তব ঘটনা আমি সেই পডকাস্টে তুলে ধরেছি। হাইকোর্টের একজন লয়ার তমনাথ আমার সাথে এই কেস স্টাডিগুলো শেয়ার করেছেন। অবশ্যই আজকের এই এপিসোডটা শোনার পর আপনারা সেই ভিডিওটাও চেক আউট করুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবেন, কারণ এই সকল হরর আপডেটস, এই সকল রিলেটেড জিনিসপত্রগুলো আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে থাকি এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। তো প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো ইমন, কেমন আছো? ভালো আছি আগের থেকে, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমরা লাস্ট দিন তোমার ঘটনাটা রেকর্ড করছিলাম এবং রেকর্ডিং এর শেষের দিকে তোমার আস্তে আস্তে কাশি শুরু হয় এবং তুমি আমাকে পরে জানাও যে তোমার নাকি রক্তবমিও হয়েছিল। ইভেন তারপরে তুমি আমাকে কয়েকটা ফটোস পাঠিয়েছিলে নিজের, যেখানে দেখলাম যে তোমার নাক ফাক ফেটে, মুখ ফেটে পুরো রক্ত বেরোচ্ছে। না, মুখ ফাটেনি, নাক ফেটে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। মানে আমাদের রেকর্ডিংটার পরপরই হয়েছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং এর পরে। তো মেটিয়া বুরুজের কেস ছিল তোমার এটা, এবং তুমি তোমার একটা বন্ধুর বাড়িতে যাও, বন্ধু বা বান্ধবী যাই হোক, এবং সেখানে গিয়ে তুমি জানতে পারো যে, বা দেখতে পাও ইনফ্যাক্ট, একটা ডায়েরির মধ্যে আরবিতে কিছু লেখা রয়েছে, তোমার একটা ফটো রয়েছে সেখানে, এবং সেখানে তোমার যে ছবিটা রয়েছে সেখানে ক্রস সিম্বল দেওয়া রয়েছে। তারপরে অনেক কিছু ফিল হয়, অনেক কিছু বুঝতে পারো, অনেক এক্সপিরিয়েন্স হয় তোমার, সেটা আগের রেকর্ডিং এ রয়েছে। কিন্তু তুমি আমাকে বলেছিলে যে আসল ঘটনা সেখানে শুরু হয়নি, তারপরে যা যা শুরু হয়েছে সেটা আরো মারাত্মক। তোমার ঠাম্মার ঘটনাটা দিয়ে আমি একটু শুরু করছি, কি হয়েছিল একটু বলো আমাকে। দেখো, আগের দিন তো আমি বলেছিলাম যে ঠাম্মার প্রথমত হচ্ছে যে
আমার ফিল হওয়ার পরপরই আমাকে যখন ঠাম্মা ওই তান্ত্রিক ভদ্রলোকের কাছে নিয়ে যান, তারপরে ঠাম্মার সাথে কিছু জিনিস শুরু হয়। যেমন হচ্ছে তোমার ঠাম্মা, আমি যেই রুমটায় শুতাম সেই রুমটায় যখন ঠাম্মা শোয়, আমার প্রবলেমটা যেহেতু হচ্ছিল সেই জন্য ঠাম্মা শোয়া স্টার্ট করে, তারপরে ওখান থেকে আনার পরে আমাকে। তো ঠাম্মার সাথে কিছু বলতে পারো ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছিল। লাইক আমি তোমাকে বলেছিলাম যে আমার ঠাম্মা শুয়েছিল, তো ঠাম্মা ফিল করে যে ঠাম্মার বুকের ওপরে কেউ একজন চাপ ক্রিয়েট করে বসে রয়েছে, বুকের উপর চেপে বসে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুকের ওপর চেপে বসে রয়েছে, যেটাতে আমার ঠাম্মার শ্বাসের কষ্ট হয়। এবং লাস্ট অব্দি যখন ঠাম্মা চেঁচায় তখন আমার বাবা উঠে আসে, উঠে এসে আমার ঠাম্মাকে জল ফল দিয়ে ঠিক করে তারপর আমাদের ঘরের পজিশনটাও তোমাকে আশা করি আমি আগে বলেছিলাম। তো ঠাম্মা আমাদের একদম লাস্টের দিকে যে ঘরটা রয়েছে, বাথরুমের পাশে আমাদের আর একটা ঘর রয়েছে, তো ওই ঘরে তারপর ঠাম্মাকে শুতে যেতে বলা হয়। ঠাম্মা ওই ঘরে যায় এবং যাওয়ার পরেও শুতে পারিনি, ওখান থেকে চলে আসে এই ঘরে আবার রিটার্ন। যে বলে না, একটা পোড়া মুখ একজন ভদ্র মহিলাকে দেখতে পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা। তো মানে ভদ্র মহিলা ঠিক নয়, উনি কোনো পিশাচি হবে হয়তো, জানি না, আমি তো দেখিনি সেই মোমেন্টে, আমার ঠাম্মা দেখেছিল। তো তারপরে যেগুলো আমার ঠাম্মার সাথে কিছু ঘটনা ঘটে সেগুলো আমি বলছি। যেমন এটা হওয়ার পরে ওই দিনে নর্মাল ব্যাপারটা মানে শেষ হয়ে যায় ওখানে। তারপরে রাত শেষ হলো, তারপরে তোমার পরের দিন সকালবেলাও কিছু হয়নি। এটা বাট কোন আমার সালের ঘটনা বলছো? এটা তোমার 2020 প্রথমের দিকের কথা বলছি, ঠিক Okay, আছে? তো তোমার ওই ফেব্রুয়ারি কি মার্চ এরকম টাইমে হবে, ঠিক আছে? মার্চ নয়, ফেব্রুয়ারি হবে। তো আমার ঠাম্মা, পরের দিনের কথা বলছি, যেদিনে ঘটনাটা আমি লাস্ট বলেছিলাম তার পরের দিনের কথা বলছি। পরের দিন সকালবেলা অব্দিও ব্যাপারটা ঠিক ছিল, বাট আমার ঠাম্মার একটু শরীর খারাপ হয়ে গেছিল ওইগুলো দেখার পরে, যেহেতু বয়সটা বেশি ছিল। তো একটু উইক হয়ে গেছিল, মানে একটু প্রেশার লো হয়ে গেছিল। যাই হোক, তারপরে দুপুরবেলাও ঠিক ছিল, খাওয়া দাওয়া করেছে, বাট ঘটনা শুরু হয় সাডেনলি সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা তখন আমি বলছি, আমার এখনো মনে রয়েছে 7টা কি 7:30 বাজে। তো আমি আমার মায়ের সাথে গেছিলাম হচ্ছে আমার বাড়ি থেকে একটুখানি দূরে আমাদের একটা মাজার রয়েছে, ঠিক আছে? তো ওই মাজারে আমার মায়ের সাথে আমার মা নিয়ে গেছিল যে ওই ওদের কি সব ঝাড়িয়ে দেয় না, ঝাড়িয়ে দিয়ে জল পোড়া দেয়, তো ওটার জন্য আমার মা আমাকে নিয়ে গেছিল। ওদের 5টার দিকে একটা আজান হয়, তো ওই 5:30 5:30টার দিকে একটা আজান হয়, আজানের পরে গেলে ওরা ওটা ঝাড়িয়ে দেয়, তারপরে একটা মানে আমরা যদি দিই তো জল পোড়া করে দেবে। তো ওখান থেকে আসার পরে ঘরে যখন এসছি, আমরা বাইরে থেকে তালা মেরে দিয়ে গেছিলাম, কারণ আমার বাবা তো কাজে যায়। তো আমার ঠাম্মা ঘরে একাই ছিল। আমার ঠাম্মা বলেছিল যে আমি উঠতে পারছি না বিছানা থেকে, মানে আমার মাকে বলেছিল আমি উঠতে পারছি না বিছানা থেকে, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, তোমরা বাইরে থেকে গ্রিলটা তালা দিয়ে চলে যাও, এসে খুলে তোমরাই ঢুকে যাবে, কারণ আমি উঠতে সময় লাগবে। তো আমরা কি করি, বাইরে থেকে তালা দিয়ে যাই। ঠাম্মা তখনও মানে খুব একেবারে যে অসুস্থ হয়ে গেছে সেরকম না, জাস্ট একটু টায়ার্ড ছিল, একটু উইকনেস ছিল শরীরে। তো আমরা যখন ওখান থেকে হয়ে বাড়ি ফিরে মা যখন তালা খুলে যখন ঘরে ঢুকেছি, দেখছি ঠাম্মা ওই রাস্তার ধারে আমাদের যে রুমটা, ওই রুমটাই শুয়েছিল বিছানা। আমরা ঘরে ঢুকে দেখছি গ্রিলটা খুলে দেখছি ঠাম্মা বিছানা থেকে নিচে পড়ে গেছে মেঝেতে, পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছেন। সেন্সলেস হয়ে গিয়ে মানে অনেক সময় হয় দেখবে, তুমি দেখেছো কি জানি না, সেন্সলেস হয়ে অনেকক্ষণ যদি মানুষ পড়ে থাকে, মানুষের মানে মুখ থেকে না একটা গ্যাজার টাইপস ওঠে, মানে একটু ফেনা মতো। তো আমার ঠাম্মা মোটামুটি হয়তো 10-15 মিনিটের বেশি হয়ে গেছিল ওখানে সেন্সলেস হয়ে পড়েছিলেন, ওই জন্য ওনার মুখ থেকে একটু গ্যাজা উঠে গেছিলেন। তো এবার আমার মা জল দেয়, তারপরে আমার ঠাম্মার জ্ঞান আসে। জ্ঞান আসার পরে না, মানে আমার ঠাম্মা লিটারালি হাত পা কাঁপছে, থরথর করে হাত পা কাঁপছে, তারপরে তোমার কথা বলতে পারছে না, কথা না জড়িয়ে যাচ্ছে। আচ্ছা। তো এবার আমার মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, মানে আমার ঠাম্মাকে আমার মা মাই বলেই ডাকতো। তো জিজ্ঞেস করে যে কি হয়েছে মা, বলো তুমি এরম করছো কেন, কি হয়েছে? তারপরে একটু রিল্যাক্স হওয়ার পরে আমার ঠাম্মা বলে যে তোমরা চলে যাবার পরে আমার বাথরুম পেয়েছিল, আমি বাথরুমে যাব বলে উঠতে যাচ্ছিলাম, যখন বাথরুমে যাব বলে আমি উঠতে যাব,
তখন আবার আগের দিনে আমি যে মুখটা দেখেছিলাম ওই মুখটা আবার আমি আমার সামনে দেখি। মানে ওই মহিলার পোড়া মুখ যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি তোমাকে আগের দিন বলেছিলাম, যেরকম টাইপের আমি তোমাকে পুরোটা বিশ্লেষণ করে বলেছিলাম যে এইরকম টাইপের মুখ দেখেছে, পুরো সেম টু সেম নেক্সট দিনে সেম মুখ দেখেছে পুরো। একটু যদি বলো তাহলে সুবিধা হয়, কিরকম মুখটা ছিল? মুখটা ছিল হচ্ছে মানে হচ্ছে তোমার পুরো মুখটা না পোড়া, ঠিক আছে, পুরো মুখ গলা পোড়া, আর চুলগুলো না মানে উঠে গেছে, পুড়ে গেলে যেমন মানুষের চুল উঠে যায় না, ন্যাড়া হয়ে যায়, পোড়া পোড়া দাগ থাকে, ওরকম টাইপস অফ চুল। আর মুখটা পুরোটাই বলতে গেলে পুড়ে ঝলসে গেছে পুরো। আচ্ছা আচ্ছা। আর চোখগুলো না বাইরে পুরো মানে ঠিকরে বেরিয়ে এসছে, এরকম মানে পুড়ে গেলে চোখ গলে যায় অনেকে, ওরকম হয়ে গেছে ব্যাপারটা। তো আমার ঠাম্মা তো মানে ভয় পেয়ে গেছে, যেহেতু সামনে দেখেছে তো ওরকম ভাবে, আবার তো ঠাম্মা ওটাকে দেখে সেন্সলেস হয়ে গেছে। তো যাই হোক, ঠাম্মাকে তারপরে এ করা মানে ঠিক করা হয়। ঠিক করানোর পরে আমার ঠাম্মার যেহেতু মানে প্রেশারটা আস্তে আস্তে বিপি লো হয়ে যাচ্ছিল, সেই জন্য আমার ঠাম্মাকে নর্মাল আমাদের একটা ফ্যামিলি ডক্টর আছে, ওনার কাছে নিয়ে যাওয়া হয়, চেক আপ করানো হয়, তারপরে ওষুধ দেন উনি, দেওয়ার পরে আমার ঠাম্মা একটু সুস্থ হয়। তো তারপরে ঠাম্মার সাথে সেরকম আর কিছু হয়নি। তো মানে আমাকে ঠাম্মা যার কাছে দেখিয়েছিল তার সাথে আমরা ফোনে কথা বলি যে এরম এরম ব্যাপার, আমার সাথে এখন আপাতত কিছু হচ্ছে না, কিন্তু ঠাম্মার সাথে এরকম হচ্ছে। তো উনি কি করেন, ওখান থেকে বসে মানে উনি যেখানে, আমার বাড়ি থেকে তো ওনার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই, 1 ঘন্টা লাগে যেতে, 1-1.5 ঘন্টা। তো উনি ওখান থেকে কিছু করে দেন, যার জন্য মানে আমার ঠাম্মার সাথে বা আমার সাথে কারোর সাথেই যেন আর কিছু না হয়, মানে শুধু আমার ঠাম্মা আমার সাথে না, আমার বাড়ির লোকের কারোর সাথেই যেন কিছু না হয় আর, মানে এরকম প্যারানর্মাল কিছু যেন না। হ্যাঁ প্যারানর্মাল, আর যেন কোনো কিছু না হয়, ভৌতিক কিছু না ঘটনা ঘটে, সেই জন্য উনি ওখান থেকে কিছু একটা করে দিয়েছিলেন। তো করে দেওয়ার পরে যাই হোক সেরকম কিছু আর হয়নি, বাট একটা যে কেউ আছে বাড়িতে, কারোর একটা প্রেজেন্ট ফিল করতে পারছিলাম আমরা সবাই, শুধু আমি বললে না, ঠাম্মা বলে না, আমার বাবা মাও ফিল করতে পারতো, ঠিক আছে। তো প্রেজেন্টটা ফিল হতো, বাট ভয়ও লাগতো হালকা হালকা, বাট সেরকম কিছু দেখতে পেতাম না, কিছু হতো না। তো তারপরে কি হয়, তার ওই তোমার ওই ফেব্রুয়ারির দিকেই কথা বলছি আমি, ওই তোমার লাস্টের দিক করে আমার দিদির বেবি হয়। আমার দিদি তো প্রেগনেন্ট ছিল সেই সময়, তো আমার দিদির বেবি হয়। আমার দিদির বেবি হওয়ার পরে মানে বেবি হওয়ার পরে যে আমাদের বাঙালিরা মানে যে আতুরে থাকে না, তো ওই আতুরের সময়টা আমার দিদি কি হয়েছিল, এখানে এসেছিল 21 দিন যে থাকে আতুর, ওই 21 দিনের জন্য এখানে এসেছিল যে এখানে থাকবে, তারপরে তোমার আতুর ছেড়ে গেলে তারপর শ্বশুর বাড়ি চলে যাবে। তো আমার দিদি ফার্স্ট দিন যখন আসে, বাচ্চাটাকে নিয়ে যখন আসে, তো আমার দিদির শরীরটা খুব খারাপ ছিল, কারণ আমার দিদির নর্মাল ডেলিভারি হয়েছিল আর প্রচুর ব্লিডিং হয়ে গেছিল, সেই জন্য আমার দিদির শরীর প্রচন্ড খারাপ ছিল, তো উইক ছিল প্রচন্ড। তো ফার্স্ট দিন যখন আসে, ফার্স্ট দিন এবার আমাদের ঘরে যে এরকম ঘটনা ঘটছে সেটা মানে দিদি জানতো, বাট এতটাও ওকে ডিটেলসে বলা হয়নি, যেহেতু ও প্রেগনেন্ট ছিল সেই মোমেন্টে, ওকে বললে ওর কোনো যদি বাজে এফেক্ট পড়ে, সেজন্য ওকে অতটা ডিটেলসে বলা হয়নি। তো যাই হোক, ও এসেছিল, তো প্রথম 2-3 দিন কিছুই হয়নি, ঠিকঠাকই ছিল, আমাদের একটা প্রেজেন্ট ফিল হচ্ছিল, বাট ও কিছু ফিল করতে পারিনি, কারণ ওর হাতে একটা অলরেডি একটা মাদুলি করা ছিল, মানে ওই যেহেতু বেবি হবে বলে ওই জন্য ওকে অলরেডি একটা মাদুলি করানো ছিল ওর হাতে। তো 2-3 দিন, প্রথম 2-3 দিন কিছু হয়নি। তো শুরু হয় হচ্ছে তোমার ওই 2-3 দিন পর থেকে হঠাৎ করে, এবার দুপুরবেলা আমার দিদি, আমরা সবাই ঘুমাচ্ছি, আমার ঠাম্মা শুয়েছে হচ্ছে আমাদের ঘরে। তো আমি তোমাকে বলেছি যে আমাদের ঘরে 3টে ঘর, ফার্স্টে ঢুকতে একটা ঘর, মানে রাস্তা দিয়ে ঢুকতে একটা ঘর, তারপরে আর একটা ঘর রয়েছে, এবং তারপরে আমাদের কিচেন রয়েছে, আর কিচেনের পাশেই হচ্ছে ছোট দালান মতো রয়েছে, উঠোন মতো, আর তারপরে আরেকটা রুম রয়েছে, তার পিছনে আমাদের বাথরুম। তো ঠাম্মা শুয়েছিল হচ্ছে যে এই রুমটা আমাদের বাথরুমের পাশে যে রুমটা, সেই রুমটাতে আমার ঠাম্মা ছিল, ঘুমাচ্ছিল, আর আমার মা বাপি শুয়েছিল হচ্ছে ওই আমাদের মাঝখানের যে ঘরটা, কিচেনের পরে যে ঘরটা পড়ে, ওই ঘরটায় আমার মা বাপি শুয়েছিল, আর আমি আর আমার দিদি আর ওই পুচকুটাকে নিয়ে, মানে আমার দিদির বেবিটাকে নিয়ে আমরা ওই রাস্তার ধারে ঘরটায় শুয়েছি। দুপুরবেলা তখন 2-2:30 হবে, লাঞ্চ ফাঞ্চ করে আমরা ঘুমিয়েছি। তো 2-2:30 বাজে হঠাৎ করে, মানে আমরা সবাই অঘরে ঘুমিয়ে গেছি, 2-2:30 হবে, তখন দিদি সাডেনলি না মানে ঘুমিয়েই মানে একদম একটা কি বলবো তোমাকে, বিচ্ছিরি ভাবে একটা চিৎকার করে ওঠে,
আচ্ছা। বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে। এবার আমি তো পাশেই শুয়েছিলাম, এবার বাচ্চাটাও ছোট যেহেতু, এবার বাচ্চারা দেখবে ছোট থাকলে না ওরা ঘুমোলেও ওদের একটা মানে নর্মাল একটা সেন্স কাজ করে, পাশে ছোটখাটো কিছু আওয়াজ হলেও না ওদের ঘুম ভেঙে যায়। ছোট যখন বাচ্চারা থাকে ও তখন সবে সবে আতুরে, এবার বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, চেঁচিয়ে উঠেছে, কাঁদছিল। তো এবারে আমি পাশেই শুয়েছিলাম, আমিও ভয় পেয়ে গেছি, উঠেছি। এবার আমি ওকে বলছি কি হয়েছে, তুই চেঁচাচ্ছিস কেন? ও মানে কিছু বলতে পারছে না তখন। এবার ফেব্রুয়ারি মাস, তখন শীতকাল ছিল, অতটা তোমার তখনও গরম পড়েনি, শীতকালই ছিল। তো তোমার ওই ঘেমে মানে শীতকালেও না বলতে পারো তো ও পুরো পুরো ঘেমে গেছে পুরো, মানে যেখানটা শুয়েছিল, যে জায়গাটায় শুয়েছিল, পিঠটা রেখে তো শুয়েছিল, পুরো জায়গাটা না ঘেমে ভিজে গেছে ওর, নিচ খাটের জায়গাটা, মুখ চোখ পুরো ঘেমে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, কথা বলতে পারছে না, কাঁপছে থরথর করে। আমি বলছি কি হয়েছে বল। তারপরে মা বাপিও ছুটে এসছে, ঠাম্মা শুনতে পাইনি কারণ ঠাম্মা একদম লাস্টের ঘরটায় ছিল, ওই জন্য ঠাম্মা শুনতে পাইনি, ঠাম্মা ঘুমাচ্ছিল, ঠাম্মা আসেনি। মা বাপি এসছে, আমরা জিজ্ঞেস করছি কি হয়েছে, ও তখন বলছে যে আমি শুয়েছিলাম, আমার মনে হলো যেন মানে একটু রিল্যাক্স হওয়ার পরে আমাকে মা বাপিকে বলছে যে আমি শুয়েছিলাম, আমার মনে হলো যে আমার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, মানে ও আমার দিদির দিকে তাকিয়ে একটা মানে কি বলে ওই, তোমাকে ঠিক কিভাবে বোঝাবো, মানে ওই হয় না অনেক সময় দেখবে ধরো তোমার সাথে কারোর কোনো রাগারাগি চলছে বা কোনো রকম রেষারেষি চলছে, তো ধরো সে কোনো কারণে সাকসেসফুল হয়ে গেছে বাট তুমি হতে পারছো না, তো সে তোমাকে একটা মানে একটা কি বলে ওটাকে, মানে ওটাকে কিভাবে বোঝাবো তোমায়, এটা তোমাকে ওই এই টাইপ অফ হাসি দেবে যেটাতে মানে তোমার ওই মনে হবে যে তোমাকেও ব্যঙ্গ করছে, এক্স্যাক্টলি ব্যঙ্গ করছে, আমি তোমাকে বোঝাতে পারছিলাম না, ব্যঙ্গ করছে, যেটাতে দেখে তোমার ওরকম মনে হবে, মানে হাসিটা একটা বিচ্ছিরি টাইপের হাসি। তো ও আমার মাকে বলছে যে, দিদি বলছে যে ওরকম একটা কেউ একজন দাঁড়িয়ে ছিল, যে ওর মাথার কাছে দাঁড়িয়ে ছিল, ওর দিকেই তাকিয়ে একটা ওরকম ব্যঙ্গ করার মতো একটা হাসি দিচ্ছিল, মানে হাসিটা না ঠিক স্বাভাবিক নয়, একটা পৈশাচিক হাসি বলতে পারো। তো ওটা দেখে ও ভয় পায়, ভয় পেয়ে চেঁচায়, আর যখন চেঁচায় তখন সঙ্গে সঙ্গে ওটা মিলিয়ে যায়, মানে এটা নয় যে হাওয়ার মতো উড়ে চলে গেল ওরকম নয়, মানে ঠিক যেন সরে গেল জিনিসটা, এরকম দাঁড়িয়েছিল সরে গেল এরকম ব্যাপার। তো ওটা দেখে ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে আমার মাকে বলার পরে আমার মা ঘরে আমাদের ওই যেই জলপোড়াটা আমার জন্য করে এনেছিল, তো ওই জলপোড়াটা দিদিকে একটু খাইয়ে দিয়ে চোখে মুখে বুলি দেয়। আমাদের ঘরে না সবসময় বিভূতি থাকে, বিভূতি মানে হচ্ছে তোমার ওই যে যজ্ঞ হয় না, যজ্ঞ করার পরে যজ্ঞের যে ছাইটা হয় ওই ছাইটা তুলে রাখা হয়, ছাইটাকে বলা হয় বিভূতি। ওটা খুব উপকার, মানে ওটা যদি তুমি কোথাও বেরোনোর সময়, যদি কোনো শুভ কাজেও বেরোনোর সময় যদি মাথায় হালকা করে একটুখানি লাগিয়ে আর ঘাড়ে একটুখানি লাগিয়ে যদি কোথাও বেরো, তোমার কাজ শুভ হবে। আর ওটা যেহেতু যজ্ঞের ছাই, ওটাতে তোমার কোনো প্যারানর্মাল যদি তোমার সাথে কিছু হয়, তুমি ওটা থেকে একটু রেহাই পাবে, ভয়টা কাটবে। তো ওটা আমার দিদির মাথায় লাগিয়ে দেয়, এবং আমাদের যে পুচকেটা ছিল, যে আমার দিদির মেয়ে, ওকেও ওর মাথাতেও একটু লাগিয়ে দিয়েছিল। তারপরে ও আবার ঘুমিয়ে পড়ে, যেহেতু শরীর টায়ার্ড, ঘুমিয়ে পড়ে। এবারে মা পাশে শুয়েছে, মা ওকে জড়িয়ে ধরে, দিদিকে জড়িয়ে ধরে শুয়েছে। এবার সত্যি কথা বলতে আমি মানে আমার সেই সময় ভয়টা লাগছে না, আমার যেই পরিমাণ ভয় লাগছিল আগে ওই আমার বান্ধবীর বাড়ি থেকে আসার পর থেকে যেগুলো ঘটছিল আমার সাথে, সেরকম কিছু ঘটছেও না, আর আমার ভয়ও সেরকম লাগছে না, একটা প্রেজেন্ট তো ফিল হচ্ছে বাট ভয়টা লাগছে না। তারপরে সেদিনেরই কথা বলছি, সেদিন রাত্রিবেলা এই ব্যাপারটা তো মিটে যায়। সেদিন রাত্রিবেলা হয় কি, আমি জানলার দিকে শুয়েছি, মানে ওই ঘরে, যেই ঘরে শুয়েছিলাম দুপুরে ওই ঘরেই শুয়েছি আমি, যেদিকে আমাদের জানলাটা রয়েছে ওইদিকে আমি শুয়েছি, তার পাশে আমার মা, আমার পাশে আমার মা, আমার মায়ের পাশে হচ্ছে পুচকুটা মাঝখানে শুয়েছে, আর আমার ওই আমার আর আমার মায়ের পাশে পুচকুর পরে আমার দিদি শুয়েছে। তো এবার শুয়েছি, ডিনার ফিনার করে শোয়ার পরে তোমার ঠিক মানে ওই আমাদের এই জিনিসগুলো স্টার্টিং হতো রাত্রিবেলা হচ্ছে 12টার পর থেকে, আর ঠিক 3টের সময় ওদের একটা আজান হয়, দেখবে যে আজানটা ওদের বলা হয় শুভ আজান। ওই আজানটা, হ্যাঁ ওই আজানটা হলে নাকি কোনো মানে নেগেটিভ জিনিসপত্র যেগুলো থাকে ওগুলো সরে যায়। 3টের দিকে ঠিক না, মানে 4টে 15-20 দিকে হয়, 3টে 3:30 থেকে স্টার্ট হয় জিনিসটা। আচ্ছা, 3টে 3:30 থেকে স্টার্ট হয়, ওই
4:15-20 কি 4:30 কি 4:30 অব্দি জিনিসটা হয়, মানে আজানটা হয় ওদের। তো 3টে তখন না, তখন কটা হবে, তখন ওই 2:45 মতো হবে। 2:45 মানে ওই 1:45 এরকম হবে। তো এবার দিদি ঘুমাচ্ছিল, আমরা সবাই ঘুমাচ্ছি। এবার বাপি শুয়েছে হচ্ছে মাঝখানে ঘরে, ঠাম্মা যেরকম শুয়েছে, ঠাম্মার সাথেও সেই সময় আর কিছু হচ্ছে না, আমার সাথেও হচ্ছে না। তো এবার দিদি শুয়েছিল, দিদি শুয়ে থাকতে থাকতে আবার ওরকম ভাবে চিৎকার করে ওঠে, মানে একদম ভয় পেলে একদম মানুষ যেরকম একটা আর্তনাদ চিৎকার করে না, ওরকম টাইপস অফ চিৎকার করেছে। তো চিৎকারটা করতে এবার মাও ভয় পেয়ে গেছে, ওর চিৎকার শুনে আমার মাও চিৎকার করে উঠেছে। চিৎকার করার পরে তারপরে এবার দুজন সবাই মিলে উঠেছি, বাপি পাশের ঘর থেকে এসে, ঠাম্মাও শুনতে পেয়েছে। ঠাম্মার শরীর খারাপ ছিল, তাও ঠাম্মা এগিয়ে এসেছে, জিজ্ঞেস করছে কি হয়েছে না হয়েছে। তখন ও বলছে যে আমি দুপুরবেলা যেটা ফিল করেছিলাম ওটা আবার ফিল করেছি, মানে দেখতে পেয়েছি। তখন আমি ফিল করেছিলাম, মানে দেখতে পেয়েছিলাম, ফিলও করেছিলাম, কিন্তু তখন আমি মুখটা ভালো করে বুঝতে পারিনি, যেহেতু আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে ফেলেছিলাম, ঘুম ঘুম চোখে দেখেছিলাম, সেজন্য আমি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি দেখলাম যে আমার মাথার কাছে ঠিক দাঁড়িয়ে না, বোন যেখানটা শুয়ে আছে, মানে আমার কথা বলছে, আমি যেখানে শুয়ে আছি যেই ধারটা, আমার মাথার কাছে ওই এটা দাঁড়িয়ে ছিল, যার কথা ও বলছে। একজন লোক ছিল, দাঁড়িয়ে ছিল, যার মানে মুখ ফিগারটা হচ্ছে তোমার বিশাল লম্বা, মানে ওই 6 ফিট মতো লম্বা হবে, 6-6.5 ফিট লম্বা হবে, আর রোগা, পুরো ছিমছিমে শরীর, ঠিক আছে, মানে প্রচন্ড রোগা, মানে শরীরের ওপর যদি ধরো তোমার হাড়ের ওপর যদি মাংস মানে চাপানো থাকে, সেটাকে যেরকম শরীর বলে না, একটা কঙ্কালের মতো শরীর, ওরকম শরীর, প্রচন্ড রোগা আর বিচ্ছিরি টাইপের দেখতে। মানে ও যেভাবে এক্সপ্লেন করে আমাদের বলেছিল, আমি সেভাবে এক্সপ্লেন করতে পারছি না, মানে ও আমাকে এরকম ভাবে বলছে আমার মাকে আর আমার, যে প্রচন্ড বিচ্ছিরি ওর মুখটা, মানে এতটাই বিচ্ছিরি যে দেখে যে কারোর ভয় তো লাগবে স্বাভাবিক, সেকেন্ড অফ অল হচ্ছে ঘেন্না লাগবে, মুখটা এতটা জঘন্য টাইপের দেখতে। তো ওর দিকে তাকিয়ে আছে, মানে আমার দিদির দিকে ওই লোকটা তাকিয়ে রয়েছে, তাকিয়ে ওরকম ভাবেই হাসছে, যেরকম ভাবে দুপুরবেলা ওকে দিকে হাসছে। আর ওটা দেখেই ও ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে ও যখন মানে ওর দিকে তাকিয়েছে, তাকানোর পরে যখন ভালো করে ওর দিকে তাকিয়েছে লোকটার দিকে, তখন লোকটা নাকি ওর দিকে তাকিয়ে হাসিটা দিয়েছে, হাসিটা দিয়ে নাকি ওকে এরম ভাবে বলেছে যে কি রে কেমন লাগলো, দুপুরবেলা যে এরকম ভাবে তোকে ভয়টা দেখালাম, তোর কেমন লাগলো। এই কথাটা আমার দিদিকে নাকি ও বলেছে, ঠিক আছে। ও তখন বলছে যে মানে নর্মাল ভাবে বলেনি, মানে কথাটা যে ওকে বলেছে না, কথাটা নর্মাল ভাবে বলেনি, একটু খ্যাসখ্যাসে টাইপের গলায় কথাটা বলেছে। ওকে ওকে, ঠিক আছে। তো এটা যখন ও শুনেছে বা দেখেছে, দেখার পরে আর শোনার পরে ভয় পেয়েছে, ভয়টা পাওয়ার পরেই ও চেঁচিয়েছে। চেঁচানোর পরে যখন আমরা উঠেছি, তারপর যখন আমাদেরকে বলেছে কথাটাও বলছে, সেই সময় আমি, আমার মা, আমার দিদি, 3 জনেই শুনতে পেয়েছি, আমার বাপিও শুনতে পেয়েছে। প্রথমে সবার ফার্স্টে দিদি শুনতে পেয়ে আমাদেরকে বলেছে, তারপরে আমরা শুনতে পেয়েছি। মানে এই পার্টিকুলার কথাটা, হ্যাঁ এই কথাটা হচ্ছে, তখন আমরা কথাটা, আমার দিদি আমাদেরকে কথাটা বলছে, ওই টাইমে আমরা শুনতে পাচ্ছি যে আমি যে ধারটায় শুয়েছিলাম ওই ধারে আমাদের ঘরে ঢুকতেই একটা জানলা পড়ে, ঠিক আছে, দেয়াল ঘেঁষে 3টে পরপর জানলা, কাচের জানলা। তো কাচের জানলা বলতে পুরোনো দিনের যে জানলাগুলো হতো না, লোহার গ্রিল করা থাকতো আর কাচের জানলা থাকতো, তো ওরকম আমাদের জানলা, যেহেতু আমাদের ঘরটা অনেক বছরের পুরনো ঘর, সেই জন্য। তো আমি যে ধারটায় শুয়েছিলাম ওই ধারে জানলাটা, তো জানলার বাইরে থেকে আওয়াজ আসছে, কেউ না মানে খুব কষ্ট পেলে দেখবে যেমন একটা গুঁইয়ে গুঁইয়ে কাঁদে না, যেমন ওই খুব কষ্ট মনের ভিতর কাউকে বলতে পারছে না, ওরকম ভাবে না কাঁদছে, কান্নাটা আমার দিদি শুনতে পেয়ে আমার দিদি আমার মাকে বলছে, মা শুনতে পাচ্ছ বাইরে কেউ একটা কাঁদছে, গুঁইয়ে গুঁইয়ে কাঁদছে, তুমি ভালো করে শোনো, এরম ভাবে ঠিক বলেছে। এবারে মা শুনতে পেয়েও মা আমার দিদিকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমি কিছু শুনতে, মানে মা কিছু শুনতে পাচ্ছে না, যাতে আমার দিদি ভয়টা না পায়, ঠিক আছে। কিন্তু আমিও তো শুনতে পাচ্ছি, এবার আমি শুনতে পেয়ে আমার তো ভয় লাগছে, আমি স্বাভাবিক, এর আগে অনেকগুলো জিনিস ফিল করে ফেলেছি অলরেডি, তারপরে আমার দিদি এইগুলো দেখেছে, আমার ঠাম্মা দেখেছে, এবং আমার দিদি যেটা বলছে সেটা আমি শুনতে পাচ্ছি,
সেই মোমেন্টে আমার ভয় তো লাগছে, ইভেন আমার এরকম ফিল হচ্ছে যেন কান্নাটা যেটা শুনতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে না জানলার বাইরে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার পাশে বসে কেউ কাঁদছে, তাকে হয়তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু সে কাঁদছে। মানে একটা বিচ্ছিরি একটা ফিলিং হচ্ছে, তোমাকে কি বলবো আমি। তো এবার যখন শুনতে পাই ওরকম ভাবে কাঁদছে, তো আমার অনেক যখন ওটা মানে কাঁদছে না, তখন আমার দিদি যখন বলছে আমিও মাকে বলছি, মা আমিও কিন্তু শুনতে পাচ্ছি একটা কান্নার আওয়াজ আসছে, ঠিক আছে। তো এবার আমার মা কনস্ট্যান্টলি বলে যাচ্ছে যে কিছু শুনতে পাচ্ছে না আমার মা। তো আমার বাপি কি করে, আমার দিদি মানে এতটাই ভয় পেয়েছে, আমার দিদি না কেঁদে ফেলেছে ওই মোমেন্টে। আমিও ভয় পাচ্ছি কিন্তু আমি অতটা শো করতে পারছি না, কারণ আমি ওই মুহূর্তে ওটা জানি যে আমি যদি ভয় পেয়ে ভেঙে পড়ি আমার দিদি আরো ভেঙে পড়বে, কারণ ওর সেই সময় শরীর অলরেডি উইক, ওর বাচ্চাকে নিয়েও শুয়ে রয়েছে, বাচ্চাটার যদি কিছু একটা হয়ে যায়। তো এবার ওই জন্য আমি ভয় পাচ্ছি কিন্তু আমি ওকে দেখাতে পারছি না সেটা, কিন্তু আমার ভিতরে ভিতরে ভয় লাগছে। এবার আমার বাপি কি করে সেই সময় না, মানে যেহেতু কান্নার আওয়াজটা শোনা যাচ্ছিল, আমার বাপি কি হয়েছে 2-4টে গালাগালি দিয়েছে, মানে বাজে বাজে গালাগালি দিয়েছে। আমার বাপি বলে, মানে আমার বাপি আগাগোড়াই এরকম বলে, আমার ঠাম্মাও বলতো নাকি কোনো নেগেটিভ জিনিসপত্র যদি আমাদের আশেপাশে থাকে, সেখানে যদি নাকি আমরা যদি কোনো স্ল্যাংস ইউজ করি তাহলে নাকি সেই নেগেটিভ জিনিসপত্রগুলো সরে যায়। জানি না এটা ভুল কি ঠিক, আমার বাপি আমাকে বলতো, সেই অনুযায়ী আমি বললাম। তো আমার বাপি যখন খিস্তিটা দেয় তখন গালাগালি দেওয়ার পরে না, তো আওয়াজটা তখনও কমেনি, তখনও হচ্ছে, তখনও কান্নার আওয়াজ হচ্ছে কনস্ট্যান্টলি। আমার বাপি কনস্ট্যান্ট গালাগালি দিয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট ওখানে কান্নার আওয়াজ হয়ে যাচ্ছে, আর আমার দিদি ভয়ে কাঁপছে, আর আমার মা আমার দিদিকে জড়িয়ে ধরে বসে রয়েছে, আমার দিদি কাঁদছে আর কাঁপছে থরথর করে। তারপরে ঠিক এরকম কনস্ট্যান্টলি 1 ঘন্টা মতো ঘটেছে। 1 ঘন্টা মানে ওই 1 ঘন্টা 45 মিনিট ধরে আমরা ওই প্রথমত দিদি ওই জিনিসটা ফিল করেছে, তারপরে ওই 30 মিনিটস অফ ধরে আমরা ওই কান্নার আওয়াজটা শুনেছি, 30 কি 35 মিনিটস অব্দি আমরা ওই কান্নার আওয়াজটা শুনেছি, কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে, কেউ ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। তারপরে ওই 3টে 3:30-র সময় ওদের যে আজানটা দেয়, ওই আজানটা হলো, সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজটা থেমে গেল। আজানটা স্টার্ট হলো, কান্নার আওয়াজটা থেমে গেল, আর কিছুই ফিল হচ্ছে না। ওই আজানটা যে পড়লো তারপর আর কিছু ফিলই হচ্ছে না, না কারোর ভয় লাগছে না কিছু ফিল হচ্ছে। যাই হোক, তারপরে আবার ভোরের দিকে সবাই একটু চোখটা লেগেছে, ঘুমিয়ে পড়েছি সবাই। ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলাও সবকিছু ঠিকঠাক ছিল, তার পরের দিন অব্দি সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমার দিদির শরীরটা হঠাৎ করে ওরকম দেখার পরে খুব খারাপ হয়ে যায়। তো আমার জামাইবাবুকে ফোন করে ডাকা হয়, আমার জামাইবাবু আসে। তো আমার দিদি বলে যে, মানে আমার জামাইবাবুকে বলে যে আমি এখানে থাকবো না, আমি এখানে থাকতে পারছি না, আমার খুব ভয় লাগছে, আমার বাচ্চাটার যদি ক্ষতি হয়ে যায়, আমার ক্ষতি হয়ে যাক কিন্তু আমার বাচ্চাটার কোনো ক্ষতি যেন না হয়, সেই জন্য আমার দিদি কি করে আর থাকেনি, আতুরটা এখানে কাটাতে পারেনি ওইসবের জন্য। আমার মাও বলে যে ঠিক আছে তুই চলে যা, এখানে থাকিস না, থাকলে যদি তোর একটা, আমাদের জন্য যদি তোর একটা কিছু হয়ে যায়, স্বাভাবিক, একটা বাচ্চা সবে সবে তার জন্ম হয়েছে, সে এখনো মানে আতুরে রয়েছে, তার একটা যদি কিছু একটা হয়ে যায়, স্বাভাবিক একটা মা সেটা ভেঙে পড়বে আরো। তো আমার মাও তাকে, আমার দিদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, আমার জামাইবাবু আমার দিদিকে নিয়ে ওই দিনই চলে যায়। তারপরে আমার দিদির সাথে আর কিছু হয়নি, কিন্তু আমার দিদি শ্বশুর বাড়ি যাওয়ার পরেও ভয় ভয় পাচ্ছিল, কিছু দেখতে পেতো না কিন্তু ভয় পেত। তারপরে আমাকে যার কাছে দেখানো হয়েছিল, যেই তান্ত্রিকের কাছে, তো ওর সাথে কথাবার্তা বলে আমার মানে আমার দিদির ব্যাপারটা বলিয়ে, আমার দিদির সাথে কথাবার্তা বলি, আমার দিদিকে একটা, আমার দিদি আর জামাইবাবু যায় পুচকেকে নিয়ে মাদুলি করে দেয় একটা, আর আমার দিদির শরীরটা মানে কি বন্ধন বলে না কি বলে, ওই শরীর বন্ধন করে দেয়। ওটা মানে ব্যাপারটা ছিল যে যতদিন আতুরে থাকবে ততদিন আমার দিদির শরীর আর আমার ওই দিদির মেয়ে যে পুচকেটা, ওর শরীর বন্ধন করা থাকবে যতদিন আতুরে থাকবে। কারণ অনেকে বলে যে আতুরে থাকলে আতুরের যে গন্ধটা থাকে না গায়ে, ওই গন্ধটাতে অনেক নেগেটিভ জিনিসপত্র কাছে আসার চেষ্টা করে। তো ওই জন্য আতুরে যতদিন 21 দিন থাকবে ততদিন ওই জন্য শরীরটা বাঁধিয়ে দেয় আমার দিদির আর ওই পুচকের। আচ্ছা। তো তারপরে আমার দিদি আর কিছু ফিল করেনি, কিন্তু ভয় পেত, মাঝে মাঝে ভয় পেত শ্বশুর বাড়ি যাওয়ার পর। এবার স্টার্ট হয় এগেইন আমার সাথে। দিদি চলে গেছে,
ঠাম্মাও ততদিনের পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো ঠাম্মা সেই সময় পিসির বাড়ি ছিল, ঠিক আছে, মানে আমি যেই সময়ের কথা বলছি এটা হচ্ছে মার্চের কথা বলছি, আমি মার্চের মিডলের দিকের কথা বলছি, ঠিক আছে। তো এবার আমার ঠাম্মা সেই সময় আমার বড় পিসির বাড়িতে ছিল। আমার বড় পিসির বাড়ি হচ্ছে মোল্লার গেটে, তুমি চিনবে না, আমাদের এরিয়াতেই পড়ে ওটা, তো মহেশতলা এরিয়ার মধ্যে পড়ে। তো আমার ঠাম্মা পিসির বাড়ি ছিল, ও আমি, আমার মা আর আমার বাপি সেই মুহূর্তে আমাদের ঘরে। এবারে কি হয়েছে, আমি মার্চের মিডলের দিকের কথা বলছি। একদিন কি হয়েছে এরকম, সেই সময় আমাদের এক্সাম হয়ে গেছে, সমস্ত এক্সাম 11-এর হয়ে গেছে, এবং মার্চের দিকে 2020 মার্চের দিক থেকে তখন করোনাটা মানে আস্তে আস্তে স্টার্ট হয়েছে। আচ্ছা, তখন আস্তে আস্তে তোমারও হয়তো মনে আছে যে কোভিড তখন আস্তে আস্তে স্টার্ট হচ্ছিল, আস্তে আস্তে তোমার ওটার ভাইরাস আস্তে আস্তে বাড়ছিল, তখন লোকজনের বাইরে বেরোনো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেই সময় আমার বাবাও কাজে যেত না খুব একটা, মানে আমার বাবা তো নিউ মার্কেটে কাজ করে, নিউ মার্কেট হয়তো তুমি চিনবে এবং অনেকেই চেনে নিউ মার্কেট। তো নিউ মার্কেটে আমার বাবা কাজ করে, তো নিউ মার্কেটে সেই সময় সেলস হচ্ছিল না বলে ওরকম কোভিড এর সিচুয়েশনে আমার বাবাও কাজে যাচ্ছিল না, আমার ঠাম্মা পিসির বাড়ি ছিল। তো একদিন এরকম দুপুরের কথা বলছি আমি, দুপুরবেলা এরকম লাঞ্চ ফাঞ্চ করে ঘুমোইনি তখনও, ঘুমোতে যাচ্ছি আমরা সবাই মিলে, ঘুমোতে যাচ্ছি তখন এবার মা বাথরুমে আর আমার বাপি ফোনে ভিডিও দেখছিল, ঠিক আছে, ওই কোভিড এরই কিছু ভিডিও দেখছিল, মানে নিউজ দেখছিল আর কি। তো আমি কি হয়েছে, আমার সেই সময় আমাদের ঘরে না দুটো র্যাবিট ছিল, ঠিক আছে, দুটো খরগোশ ছিল, দুটোই জোড়া খরগোশ, একটা ছেলে একটা মেয়ে। তো ওরা থাকতো হচ্ছে আমাদের ছাদে, ওদের একটা ঘর করা রয়েছে, ছোট মতো ঘর করা রয়েছে, ওরা ওইখানে ওদের রাখা হতো। যেহেতু ছাদে তো রোদ পড়ে, রোদের মধ্যে কোনো অ্যানিমেলকে রাখলে, কোনো পেটকে রাখলে ওরা, ওদের শরীর খারাপ হয়ে যায়, মরে যেতে পারে। আর র্যাবিট হচ্ছে খুব মানে কি বলবো, ওটা খুব শুষ্ক একটা প্রাণী, ওর একটা ছোটখাটো কিছু একটা আঘাত লাগলেও না ও মরে যেতে পারে, যেমন কানে জল ঢুকলেও র্যাবিট মরে যায়। তো ওকে ওরকম ওদের দুজনকে একটা ছোট্ট ঘর মতো করা ছিল, ওই ঘরের মধ্যে ওদেরকে রাখা ছিল। তো আমি ছাদে গেছি র্যাবিট গুলোকে খেতে দিতে, আমি লাঞ্চ করে উঠেছি, তো লাঞ্চ করে ওঠার পরে ওদেরকে আমি খেতে দিতে গেছি, আমার মা বাথরুমে গেছিল, বাবা নিউজ দেখছিল, ওদেরকে আমি খেতে দিতে গেছি, ছাদে গিয়ে দেখছি যে আমার দুটো যে র্যাবিট ছিল তার মধ্যে একটা র্যাবিট মরে গেছে। হ্যাঁ, দুটো র্যাবিট ছিল, একটা ছেলে র্যাবিট ছিল, একটা মেয়ে র্যাবিট, জোড়া র্যাবিট দুটো, দুজনেই ওই ঘরটার মধ্যেই ছিল। ওটা ঘরটা হচ্ছে তোমার ছোট মতো ইট দিয়ে করা, ইট সিমেন্ট দিয়ে নর্মাল করা করে, আর সামনের দিকটা যাতে ওরা মানে সেরকম ভাবে বেরোতে না পারে, বা কোনো খরগোশ থাকলে না ঘরে বিড়াল সাপ বেজি এইসবের একটু উৎপাত থাকে, খরগোশকে ধরার জন্য আসে, তো সামনের দিকটা খাঁচার যেরকম লোহার মতো করা থাকে না, দরজা মতো, ওরকম লোহার খাঁচা মতো দরজা করা ছিল। আমি দেখছি যে আমি খেতে দিতে গেছি, আমি খাবারটা যখন খাঁচার মানে দরজাটা খুলে ঢোকাতে যাব ভিতরে, দেখছি একটা র্যাবিট বসে রয়েছে, বসে আর একটা যে র্যাবিট, ওই র্যাবিটটা পুরো শুয়ে পড়েছে, শুয়ে না ওর মানে যে জিভটা বাইরের দিকে একটুখানি সাইডে বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ঝুলে রয়েছে পুরো। আর যেটা আরেকটা যে মেয়ে র্যাবিট যেটা ছিল, মেয়ে র্যাবিটটা কি হয়েছে, মানে ছেলে র্যাবিটটা মারা গেছে, মেয়ে র্যাবিটটা কি হয়েছে, ওকে মানে বসে রয়েছে, যেহেতু জোড়া ছিল তো ওকে বসে বসে মানে ওর গাটা চাটছে, আর ওর চোখ দিয়ে না অনবরত জল পড়ছে, মানে ওই মেয়ে র্যাবিটটার চোখ দিয়ে জল পড়ছে। আর ছেলে র্যাবিটটা যে মারা গেছে, ছেলে র্যাবিটটাকে দেখে বোঝা যাচ্ছে যে ও কিছু দেখে একটা ভয় পেয়েও মরে গেছে, মানে ওর জিভটা বাইরের দিকে বেরিয়ে এসছে, আর চোখগুলো না পুরো বড় বড় হয়ে ঠিকরে বেরিয়ে এসছে, মানে পুরো বোঝা যাচ্ছে ও কিছু একটা এমন দেখেছে যেটা দেখে ও প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে, যেটা দেখে ওর হার্ট অ্যাটাক বা কিছু একটা হয়েছে, স্ট্রোক বা কিছু একটা হয়েছে, যেটা দেখে ও মরে গেছে। তো স্বাভাবিক, আমার ঘরে সেই সময় ছিল, ওরা 2019 থেকে ছিল আমাদের ঘরে, তো 2019 থেকে রোজাটা একটা যে কোনো মানুষের ঘরে দেখবে একটা পেট থাকলে না তার প্রতি একটা আলাদা ইমোশন তৈরি হয়ে যায়, মানে একটা মায়া পড়ে যায়, যে মানে সে যদি হঠাৎ করে চলে যায়, স্বাভাবিক সবার একটা মন খারাপ হয়ে যাবে। আমার যেহেতু অনেক কাছের ছিল, আমি ওদেরকে দেখে না মানে বিশেষ করে ও যে চলে গেছে আমি ওটা নিতে পারছি না, ওই মোমেন্ট আমি ওকে দেখে না চেঁচিয়ে উঠেছে, আউ মাউ করেছে, মা
মা গো তাড়াতাড়ি আসো, তুমি দেখো পুটু মরে, পুটু আর নেই, মানে ওর নাম পুটু ছিল, ছেলের র্যাবিটটার নাম পুটু ছিল, আর মেয়ের র্যাবিটটার নাম ছিল হচ্ছে পটাশ। ঠিক আছে, তো পুটু মরে, আমি মা বাথরুমে ছিল, আমি ছাদে বসে বসে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে বলছি, মা তাড়াতাড়ি আসো, দেখো পুটু আর নেই। কাঁদতে কাঁদতে আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি। তো বলার পরে মা আর বাপি তো দৌড়ে এসে দেখছে ওরকম অবস্থা, ওরকম হয়ে রয়েছে। এবার আমি না এত কাঁদছি ওকে দেখে, কাঁদতে কাঁদতে আমি সেন্সলেস হয়ে গেছি, ছাদের মধ্যেই সেন্সলেস হয়ে গেছি। তারপরে আমাকে কোন রকম ভাবে তো ঠিক করে নিচে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওকে তারপরে ওর বডিটাকে কি হয়, আমাদের বাড়ির বাইরে একটা বাগান মতো রয়েছে, মানে আমাদের বাড়ির পিছনের গেটটা, আমাদের যেখানে বাথরুমের পিছনে একটা গেট রয়েছে, গেটটার ওখানে আমাদের বাগান মতো রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে, তো ওখানে ওই মাটিতে ওকে পুঁতে দেওয়া হয়। আমার বাপি গিয়ে পুঁতে দিয়ে আসে, তো পুঁতে দেওয়ার পরে তারপরে তো মানে আমার মন খারাপ ছিল যে এরকম হঠাৎ করে চলে গেল। এইবারে সন্ধেবেলার কথা বলছি, সন্ধেবেলা আমরা সবাই আমার মা কি হচ্ছে মুড়ি মেখেছে, সবাই মিলে মুড়ি খাবো। সন্ধেবেলা সবাই ঘরে থাকলে হয় না, যেরকম একটু মুড়ি ফুড়ি মাখা হলো, ঝাল মুড়িটা, তো সবাই মিলে খেতে বসবো, মুড়ি ফুড়ি মেখেছে, সবাই মিলে খাবো বলে বসেছি। এবার আমাকে মা বলছে চলে আয় খেয়ে নে, ও তো দেখ তুই তো কান্নাকাটি করলে আর পুটুকে ফিরে পাবি না, ও চলে গেছে আর কি করবি। আর ও চলে গেছে বলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, আমার মন মেজাজ ভালো ছিল না। মা জোর করে কোন রকম আমাকে খাইয়েছে, আমি মুড়ি খাচ্ছি, মাও খাচ্ছে, মানে সবাই মিলে মুড়ি খাচ্ছি। সেই সময় মুড়ি খাচ্ছি যখন, এবার তখন তো শীতকাল ছিল, এবার শীতকালে এমনি কোভিড এর সময় চলছে, আর তার উপরে শীতকাল, মার্চ মাস, মানে বলছি মার্চ মাসের মিডিলেও কিন্তু শীত থাকে, সেরকম ভাবে কিন্তু গরম পড়ে না। তো সেই সময় এবার কোভিড এর সময় তার উপরে শীতকালও। এবার আমাদের এখানটা না, আমি যেখানে থাকি সেখানে একটু মানে গ্রাম্য ভাব, বুঝলে তো, তো সেই জন্য এমনি সময়ও আমাদের গলিতে, আমরা যে গলিতে থাকি এমনি সময় আমাদের গলি ফাঁকা থাকে, গরমকালেও এমনি সময় ফাঁকা থাকে, সেরকম একটা লোকজন থাকে না, আর শীতকালে তো আরোই ফাঁকা হয়ে যায়, তারপরে কোভিড এর সময় আরো ফাঁকা ছিল। আমি দেখছি মানে আমি ওই রাস্তার ধারে ঘরে আমরা তিনজন বসে মুড়ি খাচ্ছি, মাঝখানের ঘরটা, আর তারপরে উঠোন থেকে একজন মহিলা হেঁটে হেঁটে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার মুখটা পুরো পোড়া, পুরোটাই পোড়া। তুমি দেখেছো এরকমটা? আমি এরকম দেখেছি, আমি সিরিয়াসলি বলছি, পুরো মুখটা থেকে নিয়ে পুরো গলা অবধি ওর পুরোটাই পোড়া, মানে চামড়াটা না পুরো গলে গলে পড়ছে, এরকম চামড়া ওর, পুড়ে গিয়ে ওর চামড়াটা গলে গলে পড়ছে, চোখটা পুরো ঠিকরে বেরিয়েছে, মাথায় কোনো চুল নেই, ওর কোনো চুল নেই মাথায়। আমি লিটারালি মানে দেখে না, বাবা গো মা গো, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, আমি চেঁচিয়ে তো উঠেছি, তার উপরে মানে আমার এত ভয় লেগেছে, মানে আমি তোমাকে কি বলবো, ওকে এত জঘন্য টাইপ ওর মুখটা না, মানে যে দেখবে হয়তো সেই ভয় পেয়ে যাবে। একটা শাড়ি পরেছিল, মানে শাড়ি মানে হচ্ছে তোমার শাড়ি ছিল কি ওটা কোনো ওড়না ছিল আমি ঠিক বুঝতে পারিনি, কারণ অত ভালোভাবে বুঝতে পারিনি, কারণ আমাদের উঠোনটায় তখন লাইটটা জ্বলছিল না, লাইটটা নেভানো ছিল, বন্ধ করা ছিল, সেই জন্য অতটা বুঝতে পারিনি শাড়ি ছিল কি ওড়না ছিল, অতটা বুঝিনি, কিন্তু ওর মুখটা আমি দেখতে পেয়েছি। আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে আমার ঠাম্মা একজনের মুখ দেখেছিল, যার মুখটা পুরো পোড়া, যেটা দেখে আমার ঠাম্মা ভয় পেয়েছিল, ওরকম যেরকম আমার ঠাম্মা বিশ্লেষণ দিয়েছিল না, যেরকম ভাবে পুরো সেম টু সেম মুখ আমি ওরকম দেখেছি, যেরকম আমার ঠাম্মা আমাকে বলেছে। দেখার পর তো আমি চেঁচিয়েছি, চেঁচানোর পরে আমার মা বাবা আমাকে মানে শান্ত করার পর আমাকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, আমি বললাম এরম ব্যাপার, বলার পরে তারপরে যখন দেখছে যে এরকম হচ্ছে, তখন আমার মা বলে তুই একটা কাজ কর, তুই আমার সাথে আরেকবার মাজারে গিয়ে আমি তোকে একবার ঝাড়িয়ে আনি, তুই আমার মনে হয় তুই হয়তো জিনিসগুলো নিয়ে, আমার মা তখন ভাবছে হয়তো যে আমার সাথে আগে যেগুলো হয়েছে ওগুলো নিয়ে আমি হয়তো ভাবছি, বা পুটু যেহেতু মারা গেছে সেই জন্য সেগুলো নিয়ে মন খারাপ, সেই জন্য হয়তো আমি আগের জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করে ভয় পাচ্ছি। আমার মা তখন বিশ্বাস করেনি, বা বাবাও তখন বিশ্বাস করেনি, বাবা তো প্রথম থেকেই বিশ্বাস করছিল না যে এগুলো কিছু ঘটছে বলে। আমার দিদির সাথে ঘটেছে, আমার ঠাম্মার সাথে ঘটেছে, কারোর সাথেই যে এত কিছু ঘটেছে না, আমার বাপি প্রথম থেকে মানে বিশ্বাস একেবারেই যে করছিল না বলবো না, বিশ্বাস হচ্ছিল আমার বাপির, বাট প্রপারলি তখনও বিশ্বাস করতে পারিনি যে একটা কিছু নেগেটিভ জিনিসপত্র, প্যারানর্মাল জিনিসপত্র ঘটছে। তো
আমার বাপি তো বলতে পারো বিশ্বাস সেরকম ভাবে করেইনি, আর আমার মাও তখনও বিশ্বাস করে উঠতে পারেনি, কারণ আমার মা তখনও পর্যন্ত কিছু, আমার মা সত্যি কথা বলতে কিছু দেখেওনি। এত এত মানে 3 বছর যে আমি ভুগেছি, আর 2021 অব্দি আমার সাথে জিনিসগুলো ঘটেছে, এত বছর আমি যা দেখার দেখেছি, আমার ঠাম্মা, আমার দিদি, আমার মা বাপি কিছুই দেখেনি। তো আমার মা আমাকে ওই মাজারে নিয়ে যায়, মাজারে নিয়ে যাওয়ার পরে আবার আমাকে ঝাড়িয়ে আনে। সত্যি কথা বলতে ঝাড়িয়ে আনার পরেও আমার সাথে কোনো কোনো হয়নি, ইমপ্রুভমেন্ট কিছুই হয়নি। সেম জিনিসপত্র এগেইন ঘটতে শুরু করে। রাত্রি ওখান থেকে আমি আসার পরে রাত, আমার ঠাম্মা তখনও পিসির বাড়ি, আমি রাত্রিবেলা শুয়েছি, শুতে শুতে সেদিন একটু দেরি হয়েছিল, ঘুমোতে যেতে আমাদের সেদিন একটু দেরি হয়েছিল, 1টা মতো বেজে গেছিল। এবার 1টা মতো বেজেছে, এবার আমি তো তোমাকে বললাম না যে 12টা থেকে জিনিসগুলো স্টার্টিং হতো। তো যেই মানে সারাদিন ঠিক যেই রাত্রিবেলা 12টা বাজবে, তো ঠিক ওই টাইম থেকে না হয় কিছুর একটা প্রেজেন্স ফিল হবে, এমনি টাইমেও ফিল হয়, কিন্তু 12টার পর থেকে না একটু বেশি যেন ফিল হতো, প্রেজেন্স ফিল হতো একটা। তারপরে একটা মনের মধ্যে একটা ভয় লাগতো, নিজের ঘরে থাকতে পারতাম না নিজেরা, এরকমটা ব্যাপার হয়ে যেত। শুতে শুতে একটু দেরি হয়েছে, 1টা বেজেছে। 1টার সময় এবার আমরা সবাই মিলে 3জন একই খাটে শুয়েছি, আমি, মা, বাপি একসাথে একই খাটে শুয়েছি, মাঝখানের ঘরটা শুয়েছি, যে ঘরে আমাদের ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরে কোনোদিন তুমি হয়তো শুনেছো কি জানি না, যে ঠাকুর ঘরে হয়তো কোনোদিন প্যারানর্মাল কোনো কিছু ঘটে বলে আমার হয়তো জানা নেই। ঠাকুর ঘরে কোনোদিন কোনো প্যারানর্মাল জিনিসপত্র ঘটে না হয়তো, কিন্তু আমি যখন ওই ঘরে শুয়েছি, আমার মা বাপি আমার পাশে শুয়ে আছে, আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি, আমার চোখটা লেগেছে সবে সবে, তখন হয়তো 15-20 মিনিট হয়েছে শুয়েছি, চোখটা সবে সবে লেগেছে। আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি যে আমার কানের কাছে না মানে কেউ একটা নিঃশ্বাস ফেলছে, আর ঠিক একটু মানে ফিসফিসে গলা, ফিসফিসে মানে যদি কেউ আস্তে আস্তে একদম একদম আস্তে আস্তে ফিসফিস করে কথা বলে না, ওরকম গলায় কেউ একজন বলছে, যে মানে একটা মেয়ের গলায় কেউ একজন বলছে যে, মানে আমার মা তো আমার পাশে শুয়েছিল, আমার মা শুয়েছিল আমার বাঁ দিকে, আর আমার ডান দিকে যেখানে ঠাকুরটা রাখা রয়েছে, ওই ডান দিকেই আমি ডান পাশের কানে আমি শুনতে পাচ্ছি একটা মেয়ে আমাকে আমার কানের কাছে এসে একটা ফিসফিসে গলায় ঠিক এরকম করে বলল যে, এত কিছু করে কোনো লাভ নেই, তোকে আমি নিয়ে যেতে এসেছি, তোকে আমি নিয়ে যাবই। আমি যে তোমাকে নর্মালি বলছি, তো এরকম নর্মালি কথাটা বলেনি কিন্তু আমাকে, মানে ঠিক এরকম ভাবে বলছে, আমি যে তোকে নিয়ে যেতে এসেছি, আমি কিন্তু তোকে নিয়ে যাবই, ঠিক এরকম ভাবে। আমি জানি না তোমাকে বোঝাতে পারলাম কিনা, এরকম ভাবে বলেছে যে, বলার পরে একটা খিচখিচে মার্কা হাসি, পৈশাসিক হাসি। আমি ওটা শুনেই না সঙ্গে সঙ্গে ধরপড় করে উঠে পড়েছি। ওঠার পরে আমি যখন উঠে পড়েছি, আমি দেখছি মা বাপি ঘুমাচ্ছে, মা বাপি পুরো একদম মানে বলতে পারো একদম পুরো একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। আমি ওটা শুনে আমি ভেবেছি হয়তো আমার কোনো হ্যালুসিনেশন আমি করছি, আমার কোনো ভয় লাগছে, হয়তো উল্টো পাল্টা আমি চিন্তা ভাবনা করছি, আমি সেটা ভেবে তারপরে আমি এটা ভাবলাম, ঠাকুর ঘরে এইসব কি হবে, আমি তো ঠাকুর ঘরে শুয়ে আছি, কিছু হবে না, আমি হয়তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুমের ঘরে করেছি, বা কোনো স্বপ্ন দেখেছি, সেই জন্য হয়তো আমার ফিল হয়েছে। আমি আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে আবার যখন চোখটা লেগেছে, আমি চোখটা লাগার ওই 30 মিনিট পরে হবে, 30 মিনিট মতো পরে আমি বুঝতে পারছি আমার মাথায় না মানে আমাদের মাথায় মানে কি বলবো তোমাকে, আমার তখন চুলটা না অনেক বড় ছিল, মানে আমার তখন পিঠ ছাড়িয়ে চুল ছিল। আমার মা আমাকে সবসময় বলতো যে চুল, এটা অনেকেই বলে, গুরুজনরা সবাই বলে যে মেয়েদের নাকি শোয়ার সময় চুল ছেড়ে মাটিতে লটালে ওরম ভাবে চুল ছেড়ে শুতে নেই, চুলে একটা গিট বেঁধে হলেও বা চুলে কোনো বিনুনি করে হলে বা খোপা করে হলেও শুতে হয়। আমি কি করতাম, ওই সময় ওইসব জিনিসপত্র হচ্ছে, তারপরেও আমি চুল ছেড়ে রাত্রিবেলা ঘুমাতাম। এটা ভুল করতে খুবই, যেটা অ্যাকচুয়ালি আমার একদমই উচিত ছিল না। আমার মা আমাকে সেই মোমেন্টেও বারণ করতো যে চুল ছেড়ে ঘুমাস না, তুই চুল ছেড়ে ঘুমাস বলে হয়তো তোর সাথে এই জিনিসগুলো ঘটে। আর আমার যেহেতু অত বড় চুল ছিল তো, আর খাটটা নিচু মতো, সেজন্য চুলটা না পুরো মাটিতে লটাতো যখন ছেড়ে শুতাম। এবার আমাদের মানে যাদের মেয়েদের এই স্বভাবটা রয়েছে, অনেক মেয়েরই রয়েছে, চুল ছেড়ে যদি শোয় না, চুলটা মাথার দিক থেকে নিয়ে নিচের দিকে ফেলে দেয়, পিঠের দিকে নিয়ে কিন্তু শোয় না। কারণ
হ্যাঁ, তো মাটির দিকে লটাতো যখন, এবার আমি পুরো বুঝতে পারছি ওই 30 মিনিট মতো পরে আবার ফিল করছি যে আমার মাথায় না ঠিক কেউ একটা, যদি ধরো কারোর হাতে ধরো খুব বড় বড় নখ রয়েছে, সে যদি তোমার মাথায় আস্তে আস্তে নখগুলো দিয়ে আস্তে আস্তে বিলি কেটে দেয় বা সুড়সুড়ি মতো দেয়, তুমি তো বুঝতে পারবে যে তোমার মাথায় একটা কেউ নখ দিয়ে বিলি কেটে দিচ্ছে। আমি পুরো বুঝতে পারছি আমার মাথায় না কেউ একটা ওরকম নখ দিয়ে বিলি কেটে দিচ্ছে। এবার আমি ঘুমের ঘরে ভেবেছি হয়তো আমার মা ওরকম হাত বোলাচ্ছে। এবার আমি ঘুমের ঘরে ওটা ভাবছি আমার মা বিলি কেটে দিচ্ছে, কিন্তু আমার আবার ঠিক সেই মোমেন্টেই আমার মাথায় এই জিনিসটা হিট করেছে যে আমার মায়ের হাতে তো নখই নেই, মানে আমার মায়ের হাতে নখ নেই মানে হচ্ছে আমার মা নখ বাড়ায় না। আমার মায়ের নর্মাল ছোট ছোট খুব ছোট ছোট নখ, আমার মায়ের নখ যেহেতু পাতলা তো ওই জন্য মা নখ বাড়ায় না। আমার সেই মোমেন্টেই ঘুমের ঘরে ফিল করতে করতে ওই জিনিসটা আমার এই জিনিসটা মাথায় ক্যাচ করেছে যে আমার মায়ের হাতে তো নখই নেই, তাহলে আমার মা নখ দিয়ে কি করে হাতটা বোলাবে। আমি চোখটা খুলেছি, জাস্ট আমি সোজা হয়ে শুয়েছিলাম, আমি ওটা মাথায় ক্যাচ করার পর আমি চোখটা খুলেছি, আমি দেখছি আমার মুখের সামনে পুরো একটা পোড়া মুখ, একটা মহিলার একটা পোড়া মুখ। আমি সঙ্গে সঙ্গে ধরপড় করে উঠে পড়েছি, আর যে মুখটা দেখেছি না, মুখটা পুরো একটা বিচ্ছিরি, ওই যে পোড়া মুখটা বলেছে পোড়া মুখ, মানে তুমি সেম জিনিসটাই বারবার দেখছো? সেম জিনিসটাই আমি বারবার দেখছি, আর যতবারই ওকে দেখছি ততবারই ওর মুখে একটা বিচ্ছিরি একটা ব্যঙ্গর হাসি, মানে যেন ও কোনোভাবে আমার থেকে জিতে যাচ্ছে আর আমি কোনোভাবে ওর থেকে হেরে যাচ্ছি, এরকম টাইপ হাসি ওর মুখে। তারপরে কি হয় ইমন? তারপরে আমি যখন ওটা দেখি, ওটা দেখার পরে আমি চেঁচিয়ে উঠি, চেঁচানোর পরে আমার মা আবার আমাকে শান্ত করে, শান্ত করার পরে আমার মা, এবার আমি যখন ওই মোমেন্টে চেঁচে উঠি না, এবার আমার বাপি একটু রেগে গেছিল যে প্রত্যেক দিন কি তোর নাটক হচ্ছে, প্রত্যেক দিন তুই ভয় পাচ্ছিস, ঠাকুর ঘরে শুয়ে তোর কিসের ভয়। আমার বাপি একটু স্বাভাবিক একটু রেগেই গেছিল ওই মোমেন্টে যে প্রত্যেক দিন তোর এত কিসের। এবার আমার সত্যি কথা বলতে না, আমার বাবা কোনোদিন আমাদের দুই বোনের গায়ে, আমার গায়ে বল আমার দিদির গায়ে বল, কোনোদিন হাত তোলেনি, ছোট থেকেই কোনোদিন আমাদের গায়ে হাত তোলেনি। আমার মা অনেক বেড়েছে কিন্তু আমার বাবা আমাদের গায়ে কোনোদিন হাত তোলেনি। তো আমার বাবা এতটাই রেগে গেছে ওই দিনে যে আমাকে, আমি যখন ওরম চেঁচামেচি করছি, মানে আমি এতটাই ভয় পেয়েছি না, আমার মা উঠে লাইট জ্বালিয়েছে, ঘরের লাইটটা জ্বালিয়েছে, কিন্তু লাইট অন করার পরেও আমি কেঁদে যাচ্ছি, চেঁচামেচি করে যাচ্ছি, আমি থাকবো না এখানে, আমি থাকবো না, আমি কনস্ট্যান্ট ভুলভাল জিনিসপত্র দেখছি, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো, আমি বাড়ির বাইরে যাবো, আমি থাকবো না, এরম করে যাচ্ছি। তখন আমার বাপি কি করেছে, আমাকে থামানোর জন্য আমাকে একটা চড় মেরেছে, একটা জোরে সপাটে চড় মেরেছে। চড় মারার পরে এবার আমার বাপি যেহেতু আমাকে কখনো মারে না, আমার বাপি যখন আমাকে মেরেছেন আমি চুপ হয়ে গেছি, চুপ করে এক জায়গায় কোণে বসে গিয়ে হাঁটু মুড়ে না কান্নাকাটি করছি। তো আমার মা আমার বাপিকে তখন বুঝিয়ে বলেছে যে দেখো, ডেলি ডেলি যখন জিনিসটা ফিল করছে একটা মানুষ, সে তো ভুল জিনিস দেখছে না, নিশ্চয়ই সে দেখছে, তার জন্যই বলছে। মা বোঝানোর পরে আমার বাপি একটু বোঝার পরে আমার পিসির বাড়িতে ফোন করে, আমার ঠাম্মা যেহেতু পিসির বাড়িতে ছিল, তো পিসির বাড়িতে ফোন করে বলে যে মাকে একটু পাঠিয়ে দিস, অনেকদিন তো হলো, মানে আমার ঠাম্মা পিসির বাড়ি গেছিল 1 উইক মতো হয়ে গেছিল, ঠিক আছে। আর মোটামুটি সেই সময় কোভিডটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, সেই সময় অলরেডি কোভিড আস্তে আস্তে বাড়ছে, কি বেড়ে গেছে বলতে পারো। লকডাউন পড়বে অবস্থা, মার্চের হয়তো 21 তারিখ থেকে 21 মার্চের থেকে হয়তো লকডাউন স্টার্ট হয়েছিল, আমার যেটুখানি মনে পড়ে 21 মার্চ থেকে স্টার্ট হয়েছিল হয়তো। আমি এই ঘটনাটা বলছি হচ্ছে, মানে আমার সাথে এখন যেগুলো ঘটছে, তো ওই মার্চের ধরো তোমার ওই 10-11 এরকম তারিখ করে হবে, হ্যাঁ ফার্স্টের দিক থেকে, ওই মিডল হবে, ফার্স্ট তো নয়, ঠিক মিডলটাই হবে। তো যাই হোক, তো তোমার ওই আমার বাপি আমার পিসিকে ফোন করে বলে যে এরকম অনেকদিন তো হলো, 1 উইক মতো হয়ে গেছে, মাকে একটু পাঠিয়ে দিস, অনেকদিন হয়ে গেছে। আর তোর আমার মায়ের ডাক নাম হচ্ছে মল্লিকা, ঠিক আছে। আমার বড় পিসি বলো, আমার ছোট পিসি বলো, আমার মাকে মল্লিকা বলেই ডাকে। তো আমার বাপি বলে যে মল্লিকারও অসুবিধা হচ্ছে, মেয়েটার শরীর খারাপ, মানে আমার কথা বলছে যে আমার শরীর খারাপ, তো তুই একটু মাকে পাঠিয়ে দিস। তো আমার পিসি বলে যে মায়ের তো শরীরটা খুব খারাপ, তোকে বলা হয়নি, মানে আমার বাবাকে বলছে মায়ের শরীরটা খুব খারাপ, তোকে বলা হয়নি, মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আর ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, টেস্ট করিয়েছি, তো টেস্ট তোর রিপোর্ট তো তোর নর্মালি এসছে, কোনো কিছু ধরা পড়েনি, কিন্তু জ্বর আছে গায়ে, আর খালি কাশি হচ্ছে, কাশির সাথে নাকি রক্ত পড়ছে ঠাম্মার, ঠিক আছে, মানে
কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তো এবার আমার বাপি বলে তো এটা কবে থেকে হয়েছে, তুই আমাকে জানাসনি কেন? আমার পিসি বলে এই 2-3 দিন হচ্ছে, আমি তোকে জানাতে পারিনি কারণ এই মাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি তোকে জানাতে পারিনি। এবার আমার বাপি বলে ঠিক আছে আমি গিয়ে তাহলে আমি মাকে নিয়ে আসবো। তখন আমার পিসি বলে যে কি মানে আমার পিসি আমার বাপিকে বলে যে কোনো ব্যাপার না, মা আছে তো কি হয়েছে, মা থাকুক কদিন, কোনো অসুবিধা নেই। তখন বাপি বলে যে না না আর থাকতে হবে না, অনেকদিন হয়ে গেছে, আমি মাকে এখানে নিয়ে এসে ট্রিটমেন্ট করাবো। আর আমার পিসির বাড়ি তো মানে আমার পিসির বাড়ি হচ্ছে 3 তলা ঘর, ঠিক আছে। এবার আমার পিসির যেহেতু 3 তলা ঘর, তো ওপরের ঘরগুলো না প্রচন্ড গরম, নিচের ঘরটাও গরম। তো মার্চ মাসে তখনও, যদিও বা মার্চ মাসে তখনও অতটা গরম পড়েনি, তখন একটু ঠান্ডার ভাবটা ছিল, কিন্তু আমার পিসির বাড়ি যেখানটা সেখান থেকে না মানে হসপিটাল বলো যে কোনো ডাক্তার বলো যেতে অনেকটা টাইম লাগে, কিন্তু আমার এমার্জেন্সি হলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ এমার্জেন্সি হলে প্রচন্ড প্রবলেম হয়ে যাবে, হয়তো মানুষটাকে নিয়ে যেতে যেতেই মানুষটা হয়তো আরো অসুস্থ হয়ে যাবে, এরকম ব্যাপার। তো আমার বাপি বলে আমি নিয়ে আসবো, তো বলে আমার বাপি কি হয় ওই দিনই সন্ধ্যেবেলা গিয়ে আমার ঠাম্মাকে, না ওই দিন মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন তো রাত্রিবেলা করলো, তার পরের দিনের কথা বলছি, তার পরের দিন সন্ধ্যেবেলা গিয়ে আমার বাপি আমার ঠাম্মাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার ঠাম্মাকে যখন ঘরে নিয়ে এসছে, আমার ঠাম্মা ঘরে এসছে, ঘরে এসে আমার ঠাম্মা যখন ঘরে এসছে আমার দেখছি যে ঠাম্মা না মানে আমার ঠাম্মার কিন্তু স্বাস্থ্য খুব ভালো ছিল, ঠিক আছে, চেহারা স্বাস্থ্য খুব ভালো ছিল, মানে অত বয়স হয়ে গেছে আমার ঠাম্মা। আর তখন আমি যেই সময়ের কথা বলছি আমার ঠাম্মার তখন বয়স হবে হচ্ছে তোমার 90 কি 91 এরকম বয়স হবে, অনেক বছর হয়ে গেছিল, অনেক বয়স হয়ে গেছিল। তো ওই 90-91 বছর বয়সেও আমার ঠাম্মার চেহারা স্বাস্থ্য খুব ভালো ছিল। তো আমার ঠাম্মাকে যখন বাড়ি নিয়ে আসে, আমার ঠাম্মা পুরো ছিমছিমে চেহারা হয়ে গেছে, রোগা হয়ে গেছে, গলার কণ্ঠি বেরিয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, কিরকম একটা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে পুরো ভিতর থেকে। তো এবারে আমার বাপি এখানে এনে মানে এখানে আনার আগেই মানে পিসির বাড়ি থেকে আসার পথে ঠাম্মাকে ডাক্তার দেখিয়ে এনেছে। তো ডাক্তারকে রিপোর্ট গুলো যেগুলো করা হয়েছিল আমার পিসির বাড়ি থেকে, রিপোর্ট দেখানোর পর ডাক্তার বলে রিপোর্ট তো নর্মাল আছে, তাও আমি 2-1টা ব্লাড টেস্ট দিচ্ছি, আপনি একবার টেস্ট করিয়ে নিন, দেখুন যদি কোনো এবার এখন তো এরকম কোভিড এর সিচুয়েশন চলছে, এখন জানি না কি হতে পারে, তো আপনি একবার টেস্টটা আরেকবার করিয়ে নিন। এই কথাটা বলছি হচ্ছে এটা তোমার 15 তারিখের ঘটনা বলছি, মার্চের 15 তারিখ, 15 মার্চের কথা বলছি এটা আমি। তো 15 মার্চ আমার ঠাম্মা ঘরে আসে, ঘরে আসার পরে একটু অসুস্থ ছিল। এবার 15 মার্চ নর্মাল যায়, কিছু হয়নি, ঘরে কোনো প্যারানর্মাল কিছুই ঘটেনি, না আমার সাথে না ঠাম্মার সাথে, কারোর সাথে কিছু ঘটেনি। 16 মার্চে আমার ঠাম্মা সকাল থেকে পুরোপুরি বলতে পারো সুস্থ, মানে যেই অবস্থায় ঘরে এসেছিল সেই অবস্থার কিছুই আর দেখতে পাচ্ছি না, পুরোপুরি বলতে পারো সুস্থ, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, সবকিছু ঠিকঠাক, হাঁটা চলা ঠিকঠাক করছে, কোনো জ্বর নেই শরীরে, গা গরম নেই, নর্মাল টেম্পারেচার, সবকিছু ঠিকঠাক আছে। এবারে তোমার 16 মার্চ তো গেল, 16 মার্চের রাত্রিবেলার কথা বলছি, মানে 12টার পর থেকে তো নেক্সট ডে পড়ে যায়। তো 12টার পর এবার সেদিনের রাত্রিবেলা কি হয়, 16 মার্চে 10টা-10:30 বাজে, আমরা ডিনার করছি, ডিনার করার পরে এবার ঠাম্মা কি হয়েছে ডিনার ফিনার করেছে, ডিনার করে এবার ঠাম্মা বলে যে আমি একটু ছাদে যাই, গিয়ে দেখি পটাশটা কি করছে, মানে পটাশ মানে হচ্ছে আমার যে খরগোশটার কথা বললাম ওটা, তো ছেলেটা তো মারা গেছে, মেয়েটা তখনও ছিল। তো আমার ঠাম্মা বলে যে একটু ছাদে যাই, গিয়ে দেখি পটাশটা কি করছে, তো ওদেরকে খেতেও দিতে যেতে হবে, তো ঠাম্মাই বলে যে আমি দিয়ে আসছি, দিয়ে আমাকে খাবারটা দিয়ে আমি দিয়ে আসছি, আর আমি দেখে আসছি ওরা কি করছে। তো ঠাম্মাই খাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে দিতে যায়, দিতে যাওয়ার পর তোমার 25-30 মিনিট মতো হয়ে গেছে, আমার ঠাম্মা ওপর থেকে আসছে না, ওপরেই আছে। এবার আমার বাপি নিচ থেকে 2বার ডাক দিয়েছে, মা মা বলে 2বার ডাক দিয়েছে, আমার ঠাম্মার কোনো আওয়াজ পাওয়া যায়নি, সাড়া পাওয়া যায়নি। এবার আমার বাপি ভেবেছে হয়তো ছাদে রয়েছে শুনতে পাচ্ছে না, হয়তো ধারে রয়েছে, হয়তো ওই দিকটা করে আছে শুনতে পাচ্ছে না। আমার বাপি অতটা গ্রাহ্য করে না, আমরা কেউ অতটা গ্রাহ্য করি না, আমরা টিভি দেখছি নর্মাল, টিভি দেখতে দেখতে আমাদের মাথায় খেয়ালই নেই যে টিভি দেখতে দেখতে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে, তবুও ঠাম্মা নামেনি। রাত 10টা বাজে, তখন আমার ঠাম্মা কিন্তু উঠেছিল ওই খাবার দিতে, 1 ঘন্টা পার হয়ে গেছে, মানে 11টা বেজে গেছে অলরেডি, 11টা বেজে 11টা 15-20 হবে, আমার ঠাম্মা তখনও ছাদ থেকে নামেনি। এবার আমি বাপি বলছি হ্যাঁ গো বাপি, ঠাম্মা তো কখন উঠেছে, ঠাম্মা এখনো নামেনি, তুমি একবার গিয়ে দেখো না ঠাম্মা এখনো নামলো না কেন।
কোনো সারাও পাচ্ছি না, একবার গিয়ে দেখো কি হয়েছে। তো বাপি গেছে, বাপি গিয়ে মানে দেখছে যে ছাদে ওঠার যে একদম ওপরে, মানে আমাদের 2টো স্টেপ সিঁড়ি, তো উপর থেকে নামার 2টো সিঁড়ি পরে ঠাম্মা না পড়ে রয়েছে। মানে সেন্সলেস না, নর্মাল পড়ে রয়েছে, সারা গা পুরো ঘেমে পুরো চান করে গেছে, মাথা পর্যন্ত, মাথার চুল ঘেমে গেছে, পুরো ঘাম টস করে পড়ছে। আর পুরো যে শাড়িটা পরেছিল, আমার ঠাম্মা তো মানে বিধবা ছিল, তো আমার ঠাম্মা সাদা শাড়ি পরতো নর্মালি, ঠিক আছে, প্রপার সাদা শাড়ি পরতো, সাদার মধ্যে যে ওই যেরকম বয়স্ক মহিলাদের শাড়িগুলো হয়, সাদার মধ্যে গ্রে কালারের কাজ করা থাকে, ওরকম টাইপস অফ শাড়ি পরতো। তো এবার শাড়িটা পুরো ভিজে না, পুরো চপচপে হয়ে গেছে, মানে ওটা নেগড়ালে, মানে ওটা যদি নিকড়ে আমরা জল বার করি ওটা থেকে জল পড়বে, এতটাই ভিজে গেছে ঘেমে। তো এবারে ঠাম্মাকে কোনোভাবে ওরকম দেখে আমার বাপি তো উপর থেকে আমাকে ডাক দিয়েছে, মাকে ডাক দিয়েছে, আমি আর মা উপরে গেছি ছুটে, কি হয়েছে না দেখি ঠাম্মা ওরম ভাবে সিঁড়িতে পড়ে রয়েছে। শাড়িটা পুরো বলতে পারো তোমার, আমার ঠাম্মা কি বলতো, আমার ঠাম্মা ঘরে থাকলে না, যেহেতু অত বয়স হয়ে গেছিল, আমার ঠাম্মা ঘরে থাকলে শাড়িটা মানে আগেকার দিনে যেরকম শাড়ি পরতো না, 8 কৌড়ে করে ওরম করে শাড়ি পরতো, আর ব্লাউজ পরতো না, শাড়িটাকেই ব্লাউজের মতো করে পরে ওটাকেই আবার আঁচল মতো করে নিত। তো শাড়িটা কি হয়েছে তোমার, পুরো কাঁধ থেকে নিয়ে পুরো খুলে গেছে, মানে পুরোটাই বলতে গেলে খুলে গেছে, শুধু সায়াটা রয়েছে, ঠিক আছে, আর পুরো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, কিন্তু সেন্সলেস হয়নি, কিন্তু ছেড়ে দিয়েছে শরীর। আমার বাপি ডেকেছে, আমি আর মা গেছি, গিয়ে আমরা 3 জন মিলে ধরে ঠাম্মাকে নামিয়ে ঠাম্মার হাতে পায়ে মুখে জল দিয়ে একটু ঠিক করলাম। ঠিক করার পরে দেখলাম ঠাম্মা একটু সুস্থ বোধ করছে। ঠাম্মাকে বললাম তুমি ঘুমাবে? ঠাম্মা বললো হ্যাঁ আমি ঘুমাবো, আমার শরীরটা অসুস্থ লাগছে, আমাকে খালি আমার প্রেশারের ওষুধটা দিয়ে দেবে। এবার আমার ঠাম্মার হাই প্রেশার ছিল, তো প্রেশারের ওষুধ হতো, প্রেশারও ছিল সুগারও ছিল, হাই প্রেশার ছিল সুগার ছিল, 2টো ওষুধ দিয়েছি। দেওয়ার পরে খেয়েছে, খেয়ে শুয়েছে, শুতেই ঠাম্মা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়তে এবার এইগুলো ঘটছে, এগুলো ঘটতে মানে 12টা প্রায় বেজে গেছে বলতে পারো। এগুলো ঘটতে রাত 12টা বেজে গেছে। ঠাম্মা তারপর শুয়েছে, শোয়ার পরে দেখি ঠাম্মা নর্মাল আছে। আমরাও, ঠাম্মা শুয়েছে যেটা আমাদের বাথরুমের পাশে যে ঘরটা, ওই ঘরটাতেই ঠাম্মা শুতো নর্মালি। আমরা শুয়েছি রাস্তার ধারে ঘরটায়, আমি মা বাপি শুয়েছি। এবার রাত্রিবেলা তখন ঘুমিয়ে পড়েছি, 2টো কি 2:30টে বাজে, আমার বাপি বাথরুম পেয়েছে, আমার বাপি উঠেছে রাত্রিবেলা, উঠে বাথরুমে যাচ্ছে। বাথরুমে যাওয়ার পরে দেখছে ঠাম্মা ওই ঘরেই, যেই ঘরে আমার ঠাম্মা শোয়, ওই ঘর থেকে না বাথরুমে যাওয়ার পথে, মানে ওই ঘরের পাশেই তো বাথরুম, বাথরুমে যাওয়ার পথে একটা, মানে ঘরটা হচ্ছে উঁচু মতো, তার নিচে আর একটা স্টেপ রয়েছে সিঁড়ি মতো, মানে বাথরুমে যেতে গেলে ওই সিঁড়ি থেকে নেমে তারপরে বাথরুমে যেতে হবে। ঠাম্মা সিঁড়ির মধ্যে মুখ থুবড়ে পড়ে রয়েছে, 2টা 2:30টার সময় দেখছে, তো মুখ থুবড়ে পড়ে রয়েছে, ঠিক সেম সিচুয়েশন যেরকম ভাবে আগে দেখেছে, শাড়ি খুলে গেছে, ওরকম শাড়ি খোলা অবস্থায় পুরো ঘেমে নিয়ে একসা পুরো চান করে গেছে, আর মাথা মানে মুখ থুবড়ে পুরো পড়ে রয়েছে, মুখটা হচ্ছে ওপরে সিঁড়িতে পড়ে রয়েছে, থুতনি ফেটে গেছে, থুতনি থেকে রক্ত পড়ছে, আর বুক মানে যদি কোনো মানুষ যদি উপুর হয়ে শুয়ে থাকে যেরকম হবে, ওরকম ভাবে উপুর হয়ে পুরো পড়ে গেছে। এবারে আমার ঠাম্মার থুতনি থেকে রক্ত পড়ছে, আমার বাপি তাকে ডেকেছে আমাদেরকে, আবার আমরা উঠেছি, উঠে ঠাম্মাকে ধরে আবার শরীর না পুরো ছেড়ে দিয়েছে। আমরা 3 জন মিলেও, আমার ঠাম্মা তখন কিন্তু শরীর খারাপের অবস্থায় যে রোগা হয়ে গেছিল, পুরো শরীর পুরো রোগা চিমচিমে হয়ে গেছে, ওই রোগা চিমচিমে শরীরটাকেও আমরা 3 জন মিলে তুলে নিয়ে যেতে পারছি না, জ্ঞান আছে কিন্তু শরীর ছেড়ে দিয়েছে। তো কোনোভাবে 3 জন মিলে তুলে আমরা কি করেছি, খাটে শুয়েছি, শোয়ানোর পরে মুখে চোখে জল দিয়েছি, জল দেওয়ার পরে তো আমি গেছি, কি হয়েছে, আমি সত্যি কথা বলতে আমি আমার ঠাম্মাকে খুব ভালোবাসতাম, আমার ঠাম্মাও আমাকে খুব ভালোবাসতো, আমার বাবা মার থেকেও বেশি আমার ঠাম্মা আমাকে ভালোবাসতো। তো আমি ঠাম্মাকে ওরকম দেখে আমি কি হয়েছে, আমি ফ্রিজ থেকে বরফ আনতে গেছি, যে অত ঘেমে গেছে তো যদি বরফটা যদি গায়ে ঠেকায় যদি একটু রিল্যাক্স ফিল করে। বরফটা আনতে গেছি ফ্রিজে, আমার বাপি সঙ্গে সঙ্গে, আমার বাপি কোনোদিন সত্যি কথা বলতে কাঁদে না, আমার বাপি হাউমাউ করে কেঁদে উঠে, মানে এরম ঠিক কি বলবো তোমাকে, হাউমাউ করে কেঁদে উঠে বলছে মা গো কোথায় গেলে মা, চোখটা খোলো মা, তুমি কথা বলছো না কেন। আমি ওটা শুনে ছুটে এসে দেখছি আমার ঠাম্মা নেই, মারা গেছে। আমার ঠাম্মার আর নিঃশ্বাস পড়ছে না, আর মানে পালস চলছে না, কিছু না, আমার ঠাম্মার
নেই বলতে গেলে, চলে গেছেন। আমার হাতে জল পাওয়াটা বাকি ছিল, আমি জলটা দিয়ে মানে বলে না মরার আগে মুখে জল দিতে হয়, তো আমি জলটা দিয়ে তোমার ফ্রিজে বরফ আনতে গেছি, এসে দেখছি আমার ঠাম্মার নেই। বাপি চিৎকার শুনে এসে দেখি ঠাম্মার নেই, চোখগুলো খোলা ছিল আর মুখটা হা হয়ে গেছিল। যখন মারা গেছে মুখটা হা হয়ে গেছে আর চোখগুলো খোলা ছিল। ওকে। তো আমি যখন এসে দেখি, আমি সিরিয়াসলি বলতে, আমি এখনো বলছি আমার জিনিসটা খারাপ লাগছে যে সিরিয়াসলি বলতে, আমি যখন এসে দেখি না যে আমার ঠাম্মার নেই, আমি সত্যি কথা বলতে আমার খরগোশ যখন মারা গেছে, আমার পুটু যখন মারা গেছে, আমার অতটা খারাপ লাগেনি, কিন্তু যে মানুষটাকে আমি এত ভালোবাসি জীবনে সব থেকে বেশি, আমি ওই মানুষটাকে ভালোবাসতাম, সেই মানুষটাকে যখন দেখছি এসে আর নেই, আমি আর মানে কি বলবো, আমি না কাঁদতে পারছি না ঠাম্মাকে ধরে কিছু বলতে পারছি, কিছু বলার মতো সিচুয়েশনে আমি নেই। বুঝতে পারছি। এবারে তখন বাজে হচ্ছে তোমার 3:17, এই 3:15, সরি 3:15, মানে 17 মার্চ 3:15 আমার ঠাম্মা মারা যায়। ঠিক আছে, তো ঠাম্মা মারা যায়, ঠাম্মা মারা যাবার পরে তো পরের দিন তোমার যে কাজকর্ম হয়, কাজকর্ম করা হয়, কাজকর্মর পরে তোমার যে শ্মশানে নিয়ে যাওয়া সবকিছু হয়েছে, সৎকার্য হয়েছে। এবার আমার দিদি আসতে পারেনি সে সময়, আমার দিদি আর আমার দুই পিসি, আমার ছোট পিসি আর বড় পিসি। আমার ছোট পিসি থাকে হচ্ছে নৈহাটিতে, তো আমার ছোট পিসি আসতে পারেনি, যেহেতু সেই সময় মানে কোভিড চলছিল, আসতে পারেনি। আর আমার দিদি আসতে পারেনি ও কোভিড এর জন্যই। আমি মানে সেই সময় ঠাম্মা যে সময় মারা গেছে, সেই সময় সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়েছিল, খুবই অসুবিধা হয়েছিল। মানে ঠাম্মাকে যখন নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে, বলতে গেলে শ্মশানের লোক পর্যন্ত বলছে যে মানে নর্মাল কিন্তু মারা গেছে, কোনো সুসাইড অ্যাটেম্প্ট নয়, কিছু নয়। বলছে যে যতক্ষণ না পুলিশ আসবে, যতক্ষণ না বডি আইডেন্টিফাই করবে, ততক্ষণ আমরা বডি হাত দিতে পারবো না, আমরা চুল্লিতে ঢোকাতে পারবো না, এরকম বলা হয়েছে। দেহের কন্ডিশন দেখে এরকম বলছে? দেহের কন্ডিশন মানে কি, সেরকম কিছু ছিল না যে দেহেতে, তুমি যদি বলো যে আমার ঠাম্মার কোনো বাজে কিছু শরীরে কোনো কিছু ধরা পড়েছে বা কোনো কোভিড এরও কিছু ধরা পড়েছে, কিচ্ছু না, নর্মাল জাস্ট বলতে পারো ওটা হার্ট অ্যাটাক হয়েছিল। মানে ফার্স্ট অফ অল তোমাকে যেটা বললাম 10টার সময় যেটা হয়েছে, ওটা একবার হার্ট অ্যাটাক হয়েছিল, ওটা আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, কারণ যখন রিপোর্ট বেরোয় না, মানে পোস্টমর্টেম রিপোর্টটা বেরিয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে ওটা ধরা পড়েছে যে দুবার হার্ট অ্যাটাক হয়েছে। সেকেন্ড বার হার্ট অ্যাটাকে এটা বুঝতে পারছি যে এই যে ব্যাপার স্যাপারগুলো ঘটছিল বা তোমাদের উপর কেউ কিছু করেছিল, হ্যাঁ, তার জন্য তোমার ঠাম্মা হয়তো চলে গেলেন। তার জন্য শুধু আমার ঠাম্মা না, তার জন্য আমার পেটটাও চলে গেছে। ডেফিনেটলি। বেসিক্যালি এই যে মহিলাকে তুমি দেখতে পাচ্ছিলে, যার পোড়া মুখ এবং সে বারবার তাচ্ছিল্যের হাসি হাসছিল তোমাকে দেখে, আর আমার দিদি যাকে দেখতে পেয়েছিল, আই ডোন্ট নো, আমি জানি না ওটা কে ছিল। তোমার কি মনে হয় তোমার উপর যে এই যে কালা জাদুটা করেছিল তোমার বন্ধু, তার সাথে একটা লিংক রয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, সেই সবটা করেছিল। ইভেন শুধু সে নয়, তার পিছনে আরেকজনেরও হাত ছিল, সেটা আমি তোমাকে বলছি, আস্তে আস্তে বলছি, এখন বললে তুমি ধরতে পারবে না, বলছি আমি। তো আমি যখন আমার ঠাম্মাকে, তখন ওরকম সবকিছু সৎকার্য হয়ে যায়, তোমাকে বললে তুমি বিশ্বাস করবে কি জানি না, 21 মার্চ থেকে লকডাউন তো স্টার্ট হয়। ফার্স্ট অফ অল আমার ঠাম্মা মরে যাওয়ার পর থেকে আমরা আমাদের ঘরে থাকতে পারতাম না। কেন থাকতে পারতাম না? মানে হচ্ছে সবসময় একটা প্রেজেন্স ফিল হতো, মানে ঠাম্মার প্রেজেন্স না, মানে ঠাম্মা চলে গেছে, ঠাম্মার প্রেজেন্স। আমার ঠাম্মা যে মারা গেছে, আমার ঠাম্মার কিন্তু দোষ পেয়েছিল, আমার ঠাম্মা দুটো দোষ পেয়েছিল। তো আমার সবসময় এটা ফিল করতাম যে কেউ একজন রয়েছে যারা আমাদের ফ্যামিলিটাকে গাইড করছে, মানে বাঁচানোর চেষ্টা করছে। আচ্ছা, কেউ একজন রয়েছে যারা আমার ফ্যামিলির ক্ষতি চাইছে। তো জানি না, হয়তো যে বাঁচানোর চেষ্টা করছিল সে হয়তো আমার ঠাম্মাই ছিল, আর যে ক্ষতি করছিল সে হয়তো আমার যে বান্ধবী ব্ল্যাক ম্যাজিক করেছিল, যার কথা তোমাকে বলেছিলাম, সেই হয়তো করছিল। আর এতগুলো ঘটনা যে আমি তোমাকে পরপর বললাম, এতগুলো ঘটনা যে এতদিন ধরে আমাদের সাথে ঘটছে,
এতগুলো দিন আমার ওই বান্ধবীর সাথে কোনো কন্ট্যাক্টই নেই, ও না আমাকে কল করেছে, না কোনো মেসেজ করেছে, না আমার বাড়ি এসেছে, কোনো লিংক আপ নেই আমার সাথে, ওর কোনো খবরই নেই। জানতে পেরেছিলে যে তোমার বান্ধবী করেছে ততদিন? সেই মোমেন্টে জানতে পারিনি, যেই মোমেন্টের কথা বলছি সেই মোমেন্টে আমি জানতে পারিনি। বাট আমাকে যখন ঠাম্মা ওই তান্ত্রিকের কাছে নিয়ে গেছিলেন, ওই তান্ত্রিকের কাছে নিয়ে যেতে তান্ত্রিক আমাদেরকে একটুখানি বলেছিলেন যে যে কেউ একজন আমাদের ফ্যামিলির ওপর প্রেত চালান করেছেন, কিন্তু যে করেছে সে একজন মহিলা, আনম্যারিড মহিলা, ঠিক আছে, একটুখানি বলেছিলেন। কারণ ওনারা না পুরো বৈশিষ্ট্য দেন না, মানে তার নাম বলো পুরো বৈশিষ্ট্য বলো দেন না ওনারা, যে কোনো তান্ত্রিকই বলো পুরো বৈশিষ্ট্য ওনারা দিতে চান না। হ্যাঁ, তারপরে কি হয়? তারপরে তোমার তোমাকে আমি যেটুখানি বললাম সেটাই তো, আমাদের ওই তান্ত্রিক তো ওটা বলেছিলেনই। তো যেটা উনি ফার্স্ট অফ অল তো ওটা উনি বলেছিলেনই, তারপরে যখন আমার ঠাম্মা মারা যায়, পরপর এত কিছু ঘটতে থাকে, তারপরে আবার আমার মা আমার বাবা আমরা তিনজন মিলে সবকিছু, সত্যি কথা বলতে যেটা তোমাকে মেইন পয়েন্ট বলা হয়নি, আমার ঠাম্মার কিন্তু শ্রাদ্ধর কাজ আমরা করতে পারিনি ওই কোভিড পরিস্থিতির জন্য। কোভিড পরিস্থিতির জন্য না, আমরা ঘরেই থাকতে পারিনি ওই মোমেন্টে, আমরা ঘরেই ছিলাম না, আমরা আমাদের মামার বাড়ি গেছিলাম, আমার বাপি আমার মা আমরা তিনজন আমাদের মামার বাড়ি গেছিলাম। কেন ঘরে থাকতে পারতাম না? মানে হচ্ছে সব সময় একটা প্রেজেন্স ফিল হতো, মানে মনে হতো যেন একটা সময় শুধু আমার মনে হতো কেউ একটা আছে দেখছে না, ক্ষতি করতে চাইছে, আমাদেরকে গিলে খেতে চাইছে, এরকম ফিল হতো। একটা সময় শুধু আমার ফিল হতো, আর আমার ঠাম্মা মরে যাওয়ার পর এটা ফিল হয় যে আমার বাবার আমার মার তিনজনের সেম ফিলিং হচ্ছে যে আমাদেরকে ফ্যামিলি, মানে আমাদের আমরা তিনজন যদি এই ঘরে থাকি, আমাদের ঘরে আমরা এখানে বেঁচে থাকবো না, আমরা মরে যাব, আমাদের এই ফিল হতো, মানে একটা অদ্ভুত ফিলিং কাজ হতো যেটা তোমাকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। যাই হোক, তো তারপরে আমরা মামার বাড়ি যাই, আমাদের ওই যে পেটটা বেঁচে ছিল ওকে নিয়েই চলে যাই। চলে যাবার পরে তারপরে আমরা কি করি, আমার মা বাপি আমি তিনজনে মিলে যাই হচ্ছে ওই যে তান্ত্রিক ভদ্রলোকের কাছে, আমার ঠাম্মা বেঁচে থাকাকালীন নিয়ে গেছিল, ওনার কাছে যখন নিয়ে যায় তখন উনি আমাদেরকে বলে, তখন আমরা ঢুকে বসেছি, আমরা কিন্তু কিছু বলিনি ওনাকে যে আমার পেট মারা গেছে, আমার ঠাম্মা মারা গেছে, সব কিচ্ছু ওনাকে বলা হয়নি। শুধু আমরা গেছি, ফোন করে গেছি যে এরকম আমাদের একটু প্রবলেম আবার বেড়েছে, আমরা যাবো, আপনি কি থাকবেন একদিন? তো উনি বলেছেন হ্যাঁ এইদিন থাকবো, আপনারা এরকম দুপুরবেলার টাইমে 2-3টে নাগাদ করে আসবেন। তো আমরা গেছি গিয়ে, এবার সেই সময় যেহেতু কোভিড চলছে, মানে কোভিড এর 21 মার্চ চলে গেছে, 21 মার্চ থেকে লকডাউন স্টার্ট হয়েছিল, সেরকম ভাবে বাইরে বেরোলে সত্যি কথা বলতে পুলিশও করছিল, সেই জন্য আমরা কি করেছিলাম, উবের বুক করে গেছিলাম। আর আমার যেহেতু ট্রিটমেন্ট চলছিল সেই সময় ডক্টরেরও, তো প্রেসক্রিপশন নিয়ে বেরিয়েছিলাম, যাতে পুলিশ ধরলে অন্তত প্রেসক্রিপশন দেখিয়ে বলতে পারবো যে ডাক্তারের কোনো কাজে যাচ্ছি। তো আমরা যাই হোক গেছিলাম, যাওয়ার পরে তো যখন যাই আমরা কিন্তু ওনাকে কিচ্ছু বলিনি যে কি হয়েছে না হয়েছে, আমরা ঢুকে বসেছি, উনি এসে আমাদের পাশে বসেছেন, বসার পরে উনি আমার দিকে একবার ভালো করে দেখলো, দেখে আমার মায়ের দিকে আমার বাবার দিকে দেখলো, দেখার পরে উনি বললেন যে 2টো প্রাণ তো চলে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না ঘরে কিছু আছে? আমার বাবাকে বলছি কথাটা, যে 2টো প্রাণ তো চলে গেল, এখনো আপনাদের বিশ্বাস হচ্ছে না আপনাদের ঘরে কিছু আছে? আমার বাপি তখন জিজ্ঞেস করেছে যে আপনি কি করে জানলেন 2টো প্রাণ চলে গেছে, আমরা তো আপনাকে বলিনি। তখন উনি বললেন যে আমাকে কিছু বলার প্রয়োজন পড়বে না, আমি আপনাদের মুখের ধরন দেখে আমি ধরতে পেরে যাই যে শুধু আপনারা বলে না, আমার কাছে যারাই আসে আমি তাদের মুখের ধরন দেখে চোখ করে আমি বলে দেবো যে তাদের সাথে কি ঘটছে, কেন তারা আমার কাছে এসছে। তো ওনাকে আমার বাবা মা জিজ্ঞেস করেন যে কেন এগুলো হচ্ছে, মানে আমার বাপি সেই মোমেন্টে না কেঁদে ফেলেছে, যে যেহেতু মাকে হারিয়েছে সেজন্য কেঁদে ফেলেছে, যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে জিজ্ঞেস করে। তখন উনি বলেন যে যখন আপনার মা এসেছিলেন আপনার মেয়েকে নিয়ে, তখন আমি বলেছিলাম যে একজন মহিলার এটা কাজ, কিন্তু আমি এখন আপনাকে যেটা বলছি সেটা আপনার, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, তাও আমি বলছি যে আপনার ঘরে যেটা রয়েছে সেটা সাংঘাতিক কিছু একটা জিনিস, যেটা একটা নেই 2টো রয়েছে। আচ্ছা, ইভেন আপাত মুহূর্তে আপনার ঘরে এখন যেগুলো রয়েছে সেগুলো 3টে রয়েছে, যে 2টো রয়েছে সেই 2টো আপনাদের সবার ফ্যামিলির ক্ষতি করতে চায়। আপনার ক্ষতি মানে হচ্ছে আপনার ফ্যামিলির সবাইকে ওরা নিয়ে চলে যাবে, মানে আপনি আপনার ভাই আপনার মেয়ে মেরে ফেলবে, 3জনকেই নিয়ে চলে যাবে। আর আরেকজন রয়েছে যে আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে, যে আপনার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে আপনার মা,
মানে যিনি মারা গেছেন, মানে আমার ঠাম্মার কথা বলছি। তারপরে মানে উনি এটা বলার পরে এরকম ভাবে বলেন যে যিনি যিনি এই প্রেত চালানটা করেছে আর কি, সে আর কেউ নয়, সে আমাদের খুব কাছেরই একজন, মানে আমার খুব কাছের একজন, যাকে মানে উনি এরকম ভাবে বলেন যে আমি পুরো বর্ণনা হয়তো আপনাদের দিতে পারবো না, কিন্তু একটুখানি বলতে পারবো যে আপনাদের এই ক্ষতিটা করেছে, যে প্রেত চালানটা করেছে, সে একজন আনম্যারিড মহিলা, এবং তার সাথে একটা ছেলেরও হাত রয়েছে, একটা পুরুষেরও হাত রয়েছে, কিন্তু দুজনে এক জায়গায় থাকে না। যে মেয়েটা কাজ করেছে সেই মেয়েটা কিন্তু আপনাদের এরিয়ার মধ্যে থাকে, আর যে ছেলেটা এই মেয়েটার সাথে যুক্ত আছে সেই মেয়েটা কিন্তু আপনাদের এরিয়াতে থাকে না, কিন্তু সেই ছেলেটাও আপনার মেয়ের খুব কাছে, খুব ক্লোজ। এবার তখন আমি বুঝতে পারিনি সেই ছেলেটাকে, বাট মেয়েটাকে আমি বুঝতে পেরেছিলাম। ছেলেটাকে সেটা হয়তো আমি এখন বললে তোমাকে বলে বোঝাতে পারবো না, অনেক কিছু আরো ঘটনা আছে যেগুলো আমি তোমাকে পরে বলবো। বাট আমি একটুখানি তোমাকে বলবো যে যেই ছেলেটা আমার ক্ষতি করেছিল বা যেই মেয়েটা আমার ক্ষতি করেছিল সেই মেয়েটাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আর যেই ছেলেটা ওই মেয়েটার মানে আমার বান্ধবীর সাথে যুক্ত ছিল, সেটা আর কেউ না, যার সাথে আমি তোমার আগে বলেছিলাম যে যার সাথে আমার রিলেশনশিপ ছিল 2018 থেকে, সেই ছেলেটাই তার সাথে যুক্ত ছিল। মানে তোমার বয়ফ্রেন্ড তোমার উপর ব্ল্যাকমেল আমার এক্স, আমার বয়ফ্রেন্ড নয়, আমার এক্স হয়ে গেছে এখন, আমার রিলেশনশিপ নেই ওর সাথে এখন। হ্যাঁ মানে তখন ছিল তো। হ্যাঁ, তো আমার এক্স আর আমার ওই বেস্ট ফ্রেন্ড যে ছিল, তারা দুজন মিলে এই কাজটা করেছিল। আর আরো অনেক কিছু ঘটনা পরেও ঘটেছে, যেগুলোর মাধ্যমে কিছুদিন আগেও অনেক কিছু ঘটেছে, যেগুলো আমি তোমাকে এখন যদি বলি হয়তো আরো অনেক টাইম লাগবে। তো সেই জন্য আমি এটাই বলবো যে আপাতত তোমার একটুখানি আমি তোমাকে বলতে পারবো যে আমার যারা ক্ষতি করেছিল তারা আমার দুজনেই খুব কাছের মানুষ, যাদেরকে আমি খুব বেশি বিশ্বাস করতাম, খুব বেশি ভালোবাসতাম। এটাই ছিল আজকের ঘটনা, কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি পড়ে শোনাবো আগেকার দিন, অর্থাৎ রবিবার দিন দুপুর 3টের সময় যে ঘোষলি কল রেকর্ডিংটা এসেছিল সেখানের টপ কমেন্টসগুলো। সঙ্গীতা সরকার লিখছেন, তোমার এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই কৌস্তভ, কোনোদিন পারলে অবশ্যই শুনিও। এবং সুমনা কুণ্ডুও লিখেছেন, কৌস্তভ তোমার অভিজ্ঞতাগুলো শুনতে চাই প্লিজ। আমার নিজের লাইফে ঘটে যাওয়া এবং এই ঘোষলি কল রেকর্ডিংগুলো করার সময় আমার সাথে যে সাংঘাতিক ঘটনাগুলো ঘটেছিল সেটা কি আপনারা জানতে চান? সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আকাশ বিশ্বাস জানিয়েছেন, আমার ভূতের ঘটনা শোনার নেশা শুরু হয়েছিল অনেকদিন আগেই অন্য একটি চ্যানেল থেকে, কিন্তু তোমার চ্যানেলের ঘটনাগুলো এতটাই ভালো এখন আর অন্য কোথাও কোনো কিছু শোনা হয় না। তোমার এই কল রেকর্ডিংয়ে বলার ধরনটা খুবই ফিল করায়, তাই আরও ভালো লাগে। ধন্যবাদ আকাশ এটা শেয়ার করার জন্য, ইট মিনস আ লট। শর্মিলা রয় লিখছেন, কৌস্তভ আমার সাথেও নানা ভৌতিক ঘটনা ঘটেছে। পুনেতে হোস্টেল লাইফ থেকে শুরু করে কলকাতার আমরি হসপিটালে 2011-তে আগুন লাগার পর অনেক ছোট ছোট নানান ভৌতিক ইনসিডেন্ট আমার সাথে হয়েছে, বাট একটা না বড় ঘটনা নয়। বাট একবার স্যাটারডে নাইটে বাইরে থেকে আনানো মাটন বিরিয়ানি খেয়ে আমি অলমোস্ট মরতে বসেছিলাম। হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। এখন তোমার চ্যানেল শোনবার পর বুঝতে পারছি নিশ্চয়ই কোনো কিছু নজর লেগেছিল। Your channel is educating people about the other world. Really thankful bhai. You are doing a great job. Thank you Shormila di. And আপনাদের নিজেদের সাথে যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে সেটা কমেন্ট সেকশনে সংক্ষেপে একটু লিখেও কিন্তু আমাকে জানাতে পারেন। প্রসঞ্জিৎ কমেন্ট করেছেন, কাদের কাদের এই হরর পডকাস্টগুলো না শুনলে রাত্রেবেলা ঘুম আসে না তারা লাইক করবেন। হ্যাঁ, এটা অবশ্যই জানাবেন কিউরিও ফাইট রাতে না শুনলে কাদের ঘুম আসে না। যাই হোক, কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংগুলো করতে করতে আমার রাতের ঘুম তো উড়ে গেছে, কিন্তু কারা কারা এই ঘোষলি কল রেকর্ডিংগুলো রাতের সময় শোনেন এবং আপনাদের ঘুমের সঙ্গী হয়ে ওঠে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অর্ঘ্য ঘোষ লিখছেন, দাদা আমার বাড়ি কামারপুকুরে, আমি কাজের সূত্রে রাজস্থানে থাকি, কিন্তু তোমার সব পর্বগুলো শোনা আছে। কিউরিও ফাইট আর কৌস্তভ কুমারে যখনই কোনো এপিসোড আসে সেটা শুনতে আমার খুবই ভালো লাগে। কাজের মাঝখানে কিছু ভয়, কিছু রহস্য, মাইন্ড ফ্রি হয়ে যায়।
আমরা সবাই চাই তোমার ইউটিউব চ্যানেল আরও বড় হোক। ভালো থেকো দাদা। থ্যাংক ইউ অর্ঘ্য, তুমিও খুব ভালো থেকো। রুবি লিখছেন, হরর পডকাস্ট মানে কৌস্তব দাভাইয়ের কিউরিও ফাইট। এই চ্যানেলে আমি নতুন, প্রায় 1 মাস ধরে এই ঘটনাগুলো শুনছি। আমি হচ্ছি প্রচণ্ড ভীতু, তবুও কিউরিও ফাইটের পডকাস্ট আমাকে শুনতেই হবে। সবশেষে হনুমান চালিসা না শুনলে ঘুম আসে না। আমার লাইফে এখন বেস্ট হরর বলতে গেলে শুধুমাত্র কিউরিও ফাইট। ধন্যবাদ রুবি। এবং হ্যাঁ, কারা কারা কিউরিও ফাইট চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, এটাও জানান যে আপনার কিউরিও ফাইট শোনা কিভাবে শুরু হয়। তাহলে চলুন আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময় এরকমই একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি আমার দ্বিতীয় চ্যানেলে যে ক্রাইমের পডকাস্টে এসেছে সেটা অবশ্যই শুনে জানান আপনার কেমন লাগলো।